হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেমিকোলনস। এই ভিডিওতে আমি পাইথনের ফান্ডামেন্টালস পার্টটা ফুললি কমপ্লিট করে দিব, ফার্স্ট প্রোগ্রাম থেকে ফাংশনস পর্যন্ত। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট টপিক হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম। তো প্রোগ্রাম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, যে কম্পিউটারকে দেওয়া কিছু ইনস্ট্রাকশনস, যে ইনস্ট্রাকশনস ফলো করে কম্পিউটার আমাদের একটা এক্সপেক্টেড আউটপুট শো করে স্ক্রিনে। তো আমি চাচ্ছি যে একটা পয়েমের লাইন আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে স্ক্রিনে শো করাবো। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটা আমরা কিভাবে করতে পারি। পাইথন প্রোগ্রামিং আমাদের একটা বিল্ট ইন ফাংশন দিয়েছে, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা যা কিছুই লিখবো, দেন রান করার পরে আমাদের কম্পিউটার স্ক্রিনে সেটা শো করবে আউটপুট হিসেবে। তো চলেন আমরা একটা পয়েমের লাইন লিখি। তো একটা টেক্সট লেখার জন্য আমাদের এই প্রিন্ট ফাংশনের ভিতরে সিঙ্গেল অথবা ডাবল কোট ইউজ করতে হয়। তো এই লাইনটা আমি লিখলাম, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো এটা কিভাবে রান করব, এই বাটনে ক্লিক করে আমরা রান করতে পারি, অথবা কন্ট্রোল অল্টার ইন্টার ক্লিক করলে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি সুন্দরভাবে। তো আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু একটা টেক্সটকে প্রিন্ট করা শিখে গেলাম। তো এই প্রিন্ট ফাংশন ইউজ করে কিন্তু আমরা ইন্টিজার নাম্বার, ফ্লোট নাম্বার, এগুলোও কিন্তু প্রিন্ট করতে পারি। তো কিভাবে করতে পারি দেখেন, প্রিন্ট ফাংশন ইউজ করে দেন এর ভেতরে আমরা একটা ইন্টিজার নাম্বার লিখলাম, সেটা হচ্ছে 1000। তো এটাকে আমি এখন রান করলাম, আউটপুট কিন্তু দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা যে কোনো কিছুই কিন্তু প্রিন্ট করতে পারি। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে আমাদের কমেন্টস। সো কমেন্ট জিনিসটা কি, যে আমরা এখানে দু এক লাইন কোড লিখছি, কিন্তু আমরা যখন অনেক অনেক লাইন কোড লিখবো আমাদের কোনো প্রজেক্টে, তো কোনো একটা ফাংশন আমরা লিখছি, ফাংশন আপনারা না বুঝতে পারেন যে একটা পোর্শন, কোডের একটা পোর্শন লিখেছি, যেটা কোনো একটা প্রোগ্রামার দেখার পরে, অন্য একজন প্রোগ্রামার দেখার পরে সেটা বুঝতে পারতেছে না। তো আমরা যদি কোনো একটা নোট রেখে দিই সেখানে, যে এই পোর্শনটা এই কাজ করছে, তাহলে কিন্তু ইজিলি সেই প্রোগ্রামার বুঝতে পারবে, তাই না? সো এই কাজটাই করে হচ্ছে কমেন্ট। তো আমরা একটা কমেন্ট কিভাবে লিখতে পারি দেখেন, একটা হ্যাশ দেওয়ার পরে আমরা যদি কোনো একটা টেক্সট লিখি বা যে কোনো কিছু লিখি, সেটা পাইথন ইন্টারপ্রেটার আর এক্সিকিউট করে না, সেটাকে ইগনোর করে। সো এটার এক্সাম্পল আমরা দেখি। সো আমি লিখতেছি যে দিস প্রোগ্রাম প্রিন্টস আ পয়েন্ট, ঠিক আছে? তারপরে এই যে এই লাইনটা আমরা এখন প্রিন্ট করব এখানে। সো এটাকে আমরা এক্সিকিউট করি, দেখেন শুধুমাত্র আমরা যেটা প্রিন্ট করছি সেটা কিন্তু এখানে আউটপুট হিসেবে আসছে। এই কমেন্ট কিন্তু ইগনোর হয়ে গেছে, কারণ পাইথন ইন্টারপ্রেটার এটাকে ইগনোর করে। তো এই যে কমেন্ট করছি আমরা, এটাকে কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট বলে, সিঙ্গেল লাইন কমেন্ট। এখন আমরা কিন্তু মাল্টি লাইন কমেন্টও করতে পারি। সো মাল্টি লাইন কমেন্টটা কিভাবে করে, সিঙ্গেল কোট আমরা 3 বার দিলে এর মাঝে আমরা যা লিখবো সবকিছু মাল্টি লাইন কমেন্টের মধ্যে চলে যাবে এবং পাইথন ইন্টারপ্রেটার এটাকে ইগনোর করবে। তো চলেন এটা আমরা দেখি। সো এই যে এর ভেতরে আমি যদি এখন লিখি যে দিস প্রোগ্রাম প্রিন্টস স্টুডেন্ট ইনফরমেশন, ঠিক আছে? এরপরে ধরেন এই মাল্টিলাইন কমেন্টের বাইরে এসে আমরা কিছু একটা প্রিন্ট করব। সো প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে, দেন নেম নবিতা, ঠিক আছে? এবং আমরা একটা কাজ করতে পারি, যে এই যে এটা যদি আমরা প্রিন্ট করি দেখেন, তাহলে মাল্টিলাইন কমেন্ট কিন্তু ইগনোর হয়ে গেছে। এখন এই নেম নবিতা দেখাচ্ছে আমাদের, পরের লাইনে আমরা যদি তার রোলটা দেখাইতে চাই, হ্যাঁ, তার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে নিউ লাইন ইউজ করতে হয়। এবং নিউ লাইন কিভাবে ইউজ করতে হয়, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে এন, তারপরে আমরা যদি এখানে একটা স্পেস দিয়ে রোল দেই যে 1, দেন এটাকে এক্সিকিউট করি, দেখেন পরের লাইনে কিন্তু আমরা রোলটা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে নিউ লাইন। এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিলে নিউ লাইনে চলে যাবে একটা টেক্সট। ওকে, সো আমরা বুঝলাম যে কিভাবে আমরা কমেন্ট করতে পারি। এরপরের টপিক আমাদের হচ্ছে ভেরিয়েবলস। তো ভেরিয়েবলস বিষয়টা কি আমরা একটু দেখার চেষ্টা করি। ভেরিয়েবলকে আমরা একটা কন্টেনার বা বক্স হিসেবে আমরা কল্পনা করতে পারি, এবং এর ভেতরে ধরেন আপনি বই রেখে দিচ্ছেন। তো এই বই আপনি কিন্তু যে কোনো সময় বক্স থেকে তুলে পড়তে পারবেন, রাইট, যতবার ইচ্ছা। তো সিমিলার ভাবে পাইথন প্রোগ্রামিং এ বা প্রোগ্রামিং এ কি হয়, ভেরিয়েবল হচ্ছে একটা নেম, ধরেন এজ, এবং এই এজের ভিতরে আপনি 20 একটা ইন্টিজার ডেটা স্টোর করলেন। তো এই যে ডেটাটা স্টোর করলেন একটা ভেরিয়েবলের ভিতরে, এটাই হচ্ছে একটা ভেরিয়েবল। আমরা ইংলিশ লেটার দিয়ে একটা ভেরিয়েবল লিখতে পারি, ঠিক আছে?
এবং এই ভেরিয়েবল এবং ডেটার ভিতরে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিতে হয়, সেটা হচ্ছে ইকুয়াল সাইনটা। ওকে, সো আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। সো ধরেন একটা ভেরিয়েবল আমি লিখলাম এজ ইকুয়ালস 20, ঠিক আছে। এখন আমাদের প্রোগ্রামে আমরা যতবার ইচ্ছা ততবার এই এজ কে কিন্তু আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো, ঠিক আছে। কিভাবে, ধরেন প্রিন্ট করতেছি এটাকে, এই এজ এর মাধ্যমে আমরা এজের মধ্যে যেই ভ্যালুটা স্টোর করা আছে সেটার আউটপুটটা পাবো, এই যে দেখেন। সো এটা তো আমরা একটা ছোট এক্সাম্পল দেখলাম। এখন ধরেন অনেক বড় একটা লাইন আছে লেখা, সাপোজ এই লাইনটা লেখা আছে, এই লাইনটা লেখা আছে। তো এই লাইনটা তো আমরা বারবার লিখতে গেলে আমাদের কষ্ট হবে, তাই না? সো আমরা কি করতে পারি, জাস্ট এই লাইনটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। সো এটা আমরা এভাবে রাখলাম, রাখার পরে এখন আমরা যতবার ইচ্ছা ততবার কিন্তু প্রিন্ট করতে পারি। এই যে প্রিন্ট লাইন দেন প্রিন্ট লাইন, এভাবে আমরা এক্সিকিউট করলে এই যে দেখেন আমরা যতবার ইচ্ছা ততবার কিন্তু প্রিন্ট করতে পারতেছি, তাই না? আচ্ছা, সো ভেরিয়েবলের ভিতরে আমরা কি শুধু টেক্সট ডেটা রাখতে পারি? না, আমরা যে কোনো ধরনের ডেটা রাখতে পারি, সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে। সেগুলোর এক্সাম্পল আমরা দেখি। ধরেন আমরা ফ্লোট একটা ডেটা রাখবো, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা ইন্টিজার ডেটা আমরা রাখতে পারছিলাম। সো মানি, ধরেন নবিতার কাছে মানি আছে 200.67। ওকে, সো এটা যদি আমরা এখন প্রিন্ট করি মানিকে, তো আমাদের আউটপুট কি আসতেছে, একটা ফ্লোট নাম্বার আউটপুট আসতেছে, রাইট? সো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, ভেরিয়েবল তৈরি করতে পারি এবং ভেরিয়েবলের ভিতরে ডেটা স্টোর করতে পারি। সো নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে ডেটা টাইপস। তো পাইথন প্রোগ্রামিং এ 4 রকমের ডেটা টাইপ আমরা নরমালি দেখে থাকি। সেটা হচ্ছে ইন্টিজার, যেটা একটা পূর্ণ সংখ্যা, দেন ফ্লোট, এটা হচ্ছে দশমিক সংখ্যা, বুলিয়ান, সত্য অথবা মিথ্যা প্রকাশ করে, ট্রু এবং ফলস, এবং স্ট্রিং, স্ট্রিং কি, ক্যারেক্টারের সিকোয়েন্স, ঠিক আছে, অথবা আমরা একটা ওই যে সেন্টেন্স লিখতেছিলাম সেটাই। আচ্ছা, এবং এই ডেটা টাইপগুলা দেখার জন্য বা কি ডেটা একটা ভেরিয়েবল হোল্ড করতেছে বা স্টোর করতেছে সেটা দেখার জন্য টাইপ ফাংশন দিছে আমাদের একটা পাইথন প্রোগ্রামিং। সো এটা ইউজ করে আমরা দেখতে পারবো। তো চলেন দেখার চেষ্টা করি। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিচ্ছি নেম, যেখানে একটা স্ট্রিং আমি রাখবো নবিতা, তারপরে নবিতার এজ রাখতেছি 20, এবং নবিতার কাছে মানি আছে ধরেন 200.67, এবং নবিতার কার আছে কিনা, হ্যাজ কার ইকুয়ালস ফলস। সো এইগুলা প্রতিটা ভেরিয়েবল কিন্তু আলাদা আলাদা ডেটা স্টোর করতেছে। সো এগুলো আমরা কিভাবে দেখতে পারি, দেখেন, প্রিন্ট ফাংশন ইউজ করব, তার ভিতরে টাইপ ফাংশন ইউজ করব, এবং আমরা ভেরিয়েবলের নেমটা দিব। এখন 4টা ভেরিয়েবলের জন্য আমরা 4টা প্রিন্ট ফাংশন এবং টাইপ ফাংশন নিয়ে নিলাম। এখন আমরা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি ভেরিয়েবলগুলো, মানি এবং হ্যাজ কার। সো এখন যদি আমি এটা রান করি, দেখেন এই যে স্ট্রিং হোল্ড করতেছে, এখানে স্ট্রিং দেখাচ্ছে সেজন্য, তারপরে ইন্টিজার ভেরিয়েবল হোল্ড করতেছে বা স্টোর হয়েছে এজের মধ্যে সেজন্য ইন্টিজার দেখাচ্ছে। এভাবে কিন্তু আমরা 4টা ডেটা টাইপই এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আমরা বুঝলাম যে ডেটা টাইপের বিষয়টা। এরপরে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে ইনপুট আউটপুট। তো এখানে আমরা কি করতেছিলাম, আমরা ডেটাকে হার্ড কোড করে দিচ্ছিলাম, অর্থাৎ আমাদের ম্যানুয়ালি আমরা ডেটা স্টোর করাচ্ছিলাম একটা ভেরিয়েবলের ভিতরে। কিন্তু সবসময় তো এমনটা নাও হইতে পারে, আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া লাগতে পারে। তো ইউজারের থেকে আমরা কিভাবে ইনপুট নেই সেটাই এখন দেখব। সাপোজ আমি একটা নেম ইনপুট নিব। সো নেমের জন্য একটা নেম ভেরিয়েবল নিলাম, এবং পাইথন আমাদের একটা ফাংশন দিছে, বিল্ট ইন ফাংশন, ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশন ইউজ করলে আমরা কোন একটা কিছু ইনপুট নিতে পারবো ইউজারের কাছ থেকে। তো এখানে আমরা একটা মেসেজ লিখে দিতে পারি যে ইন্টার ইওর নেম ইউজারের জন্য। এখন এটাকে রান করব, তার আগে এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা আউটপুটটাও দেখতে পারবো একসাথে, তাই না? আচ্ছা, সো এটাকে রান করলাম। এখন নবিতা একটা নাম আমরা ইনপুট দিলাম। সো দেখেন এখানে আউটপুট হিসেবে কিন্তু চলে আসতেছে। এখন একটা স্ট্রিং হিসেবে আমরা নিছি, রাইট? সো একটা টেক্সট আমরা ইনপুট নিছি। এখন আমরা কি ইন্টিজার বা ফ্লোট এগুলা কি ইনপুট নিতে পারবো? হ্যাঁ, তাও পারবো। সো দেখি যে নবিতার এজটা আমরা ইনপুট নেওয়ার চেষ্টা করি। ইনপুট ফাংশন ইউজ করব, এবং এখানে একটা মেসেজ লিখলে হয়, না লিখলেও হয়, ইন্টার ইওর এজ, এবং এটাকে প্রিন্ট করব। এবং প্রিন্ট করার সাথে সাথে আমরা এটা টাইপও দেখবো যে কি টাইপ ডেটা আমাদের স্টোর হচ্ছে। হ্যাঁ, সো প্রিন্ট টাইপ এজ। সো এটাকে আমরা রান করলাম। তো এখানে একটা এজ দেই 20। সো সুন্দর, এখানে আমাদের আউটপুটটা আসছে 20, বাট এখানে দেখেন যে আমরা একটা
ইন্টিজার ভেরিয়েবল ইনপুট নিছি, বাট সেটা স্ট্রিং হিসেবে ইনপুট হিসেবে আসছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পাইথনে আমরা যখন ইনপুট নেই তখন সেটা স্ট্রিং হিসেবে আসে। তো এটা যখন আমরা কোনো দুইটা ইন্টিজার ভেরিয়েবল ক্যালকুলেশনের জন্য ইউজ করব, ধরেন দুইটা ইন্টিজার ভেরিয়েবল আমরা যোগ করব বা অ্যাড করব, তখন কিন্তু আমাদের রাইট আউটপুট আসবে না, তাই না? সো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তখন বুঝতে পারবো। ধরেন ভ্যালু 1 আমরা ইনপুট নিচ্ছি এবং ভ্যালু 2 নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে আমরা আরেকটা ইন্টিজার ইনপুট নিচ্ছি। এখন এই দুইটা আমরা যোগ করে দিচ্ছি, ভ্যালু 1 প্লাস ভ্যালু 2। এটাকে এখন রান করি আমরা। এখানে ধরেন ভ্যালু 1 দিচ্ছি 10 এবং ভ্যালু 2 দিচ্ছি 20। সো আমাদের আউটপুট কি আসছে? 1020, বাট আমাদের আউটপুট আসার দরকার কত ছিল? 30। সো এখানে কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, তাই না? সো এই সমস্যা সমাধানের জন্য আমাদের নেক্সট টপিক টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং কি করে? এই যে এখানে ইনপুট আসতেছে স্ট্রিং হিসেবে, এটাকে আমরা ইন্টিজারে নিয়ে ফেলতে পারি টাইপ কনভার্সন করে। কিভাবে পারি দেখেন, এইটাই আমরা এখানে কপি করে আনি। এই ইনপুটের আগে আমাদের ইন্টিজার ফাংশনটা ইউজ করতে হবে, ঠিক আছে? তার ভিতরে আমরা কি করব? ইনপুট নিব। তাহলে কি হবে যে এই যে ইনপুটে শুধুমাত্র স্ট্রিং আসে, সো এই স্ট্রিংটাকে ইন্টিজারে আমরা কনভার্ট করে ফেলতেছি, ওকে? এবং ভ্যালু 2 ধরেন আমরা ফ্লোট হিসেবে ইনপুট নিব। সো ফ্লোট যে ফাংশনটা আছে আমাদের, এটা আমি রিমুভ করে দিই। সো ফ্লোট যে ফাংশনটা আছে আমাদের, এর ভেতরে আমরা ইনপুট যদি নেই তাহলে যে স্ট্রিং হিসেবে ভ্যালুটা আসবে সেটা ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। সো এটা রান করি, দেন 10 and 20। সো আমাদের আউটপুট কি আসতেছে? একটা ফ্লোট ভ্যালু আসতেছে, কারণ আমরা একটা ইন্টিজার ভেরিয়েবলের সাথে, ভ্যালুর সাথে বা ডেটার সাথে ফ্লোট ডেটা যোগ করছি, তাই না? সো এইভাবে কিন্তু আমরা টাইপ কনভার্সনটা করে ফেলতে পারি। ওকে, সো এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে অপারেটরস। তো অপারেটরস এখানে 6 ধরনের আছে পাইথন প্রোগ্রামিং এ। ফার্স্ট টাইপ হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটর কি করে? যে গাণিতিক অপারেশন গুলা করে। সো এগুলো আমরা এখন দেখব। এখানে দুইটা ভ্যালু ধরেন আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। সো এখানে ফ্লোট না ইউজ করে আমরা ইন্টিজার ইউজ করি। ইন্টিজার হিসেবে ভ্যালু আসবে আমাদের। এখন ধরেন প্রিন্ট করে দিচ্ছি যে ভ্যালু 1 প্লাস ভ্যালু 2, এবং বাকিগুলোর জন্য আমরা করি, ধরেন এখানে মাইনাস, দেন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা ডিভিশন, এবং স্কোয়ারের জন্য একটা ইউজ করা যায়, সেটা হচ্ছে দুইবার আমরা মাল্টিপ্লিকেশন সাইনটা দিব, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। সো এখন এটাকে রান করি, দেন 2 আর 2 দিলাম। সো এটার জন্য আমাদের আউটপুট কিন্তু চলে আসছে। দেখেন যে 2 আর 2 যোগ করলে 4 হয়, তারপরে 2 2 মাইনাস করলে 0 হয়, এইভাবে সব আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যারিথমেটিক অপারেটরের কাজ আমরা বুঝলাম। এখন কম্পারিজন অপারেটর কি করে? যে দুইটা ডেটা এখানে আমরা ইনপুট নিচ্ছি, এই দুইটার ভিতরে আমরা কোন একটা কম্পারিজন সম্পন্ন করব, যে এটা সমান কিনা বা এটা সমান না কিনা, গ্রেটার দেন কিনা বা লেস দেন কিনা, এগুলা। সো আমরা এগুলা একটু দেখার চেষ্টা করি। ধরেন দুইটা ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে আমরা চেক করতেছি যে এই ভ্যালু দুইটা সমান কিনা, বা ভ্যালু 1 ভ্যালু 2 এর থেকে বড় কিনা, বা এরকম আমরা দেখতে পারি যে ভ্যালু 1 ভ্যালু 2 এর থেকে ছোট কিনা। সো এটা আমরা একটু রান করি। 10 এবং 20 আমরা নিচ্ছি। এটার জন্য কি পাচ্ছি? যে ভ্যালু 1 এবং ভ্যালু 2 সমান না, সেজন্য ফলস রিটার্ন করছে। ভ্যালু 1 ভ্যালু 2 এর থেকে বড় না, সেজন্য ফলস রিটার্ন করছে। আবার ভ্যালু 1 ভ্যালু 2 এর থেকে ছোট, সেজন্য ট্রু রিটার্ন করছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর গেল। এরপরে লজিক্যাল অপারেটর কি করে? এই যে আমরা কম্পারিজন করতেছিলাম, এরকম যদি একের বেশি বা দুইটা আমরা কম্পারিজন করি, তখন আমাদের এই লজিক্যাল অপারেটর গুলো ইউজ হয়, এন্ড, অর এবং নট। সো আমরা এগুলা একটু দেখার চেষ্টা করি। সো এখানে আমরা 3টা ভেরিয়েবল ইনপুট নিব, তার জন্য আরেকটা ভেরিয়েবল আমি নেই, এখানে ভ্যালু 3 ধরেন এটা। এখন আমরা দুইটা কন্ডিশন চেক করব, যে ভ্যালু 1 ভ্যালু 2 এর থেকে বড় কিনা, এন্ড ভ্যালু 1 ভ্যালু 3 এর থেকে বড় কিনা। সো এটাকে আমরা এখন রান করি। দেখেন 3টা ইনপুট নিতে বলছে আমাদের। তো এখানে আমি প্রথম দিলাম 10, তারপরে 5 এবং 30। সো এখানে আমাদের ফলস দিচ্ছে কেন? কারণ ভ্যালু 1 ভ্যালু 2 এর থেকে বড়, কিন্তু ভ্যালু 1 ভ্যালু 3 এর থেকে কিন্তু ছোট। সো এন্ডে কি হয়? যে আমাদের একটা শর্ত যদি মিথ্যা হয়ে যায় তাহলেই ফলস দিয়ে দেয়। আমাদের দুইটা শর্তই যদি ট্রু হতো তখন ট্রু দিবে। সো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। ধরেন ভ্যালু 1 হচ্ছে 30, ভ্যালু 2 হচ্ছে
10 এবং ভ্যালু 3 হচ্ছে 5। এখন কিন্তু ট্রু দিচ্ছে কারণ দুইটা সত্যই কিন্তু সত্য। এরপরে আমরা অর এর বিষয়টা দেখতে পারি, এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। সো এখানে আমরা অর দিচ্ছি, অর। ওকে, সো এখানে কিন্তু একটা শর্ত যদি সত্য হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করবে। সো আমরা একটু দেখার চেষ্টা করি, ধরেন 10, 5 and 30। সো ভ্যালু 1 কিন্তু ভ্যালু 2 এর থেকে বড়, কিন্তু ভ্যালু 1 ভ্যালু 3 এর থেকে ছোট ছিল, তাও আমরা ট্রু এখানে দেখতে পাচ্ছি। সো একটা শর্ত যদি সত্য হয় তাহলেই পরের ক্ষেত্রে আমরা ট্রু রিটার্ন পাবো। এখন এটা ফলস কিভাবে আসে দেখি, যদি একটা শর্তও সত্য না হয়। যেমন এখানে ভ্যালু 1 আমি 5 দিচ্ছি, ভ্যালু 2 20 এবং ভ্যালু 3 30, এখানে আমাদের ফলস আসছে কারণ একটাও সত্য না। সো আমরা লজিক্যাল অপারেটর দেখলাম। এরপরে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে, ভ্যালু সেট অথবা আপডেট করে। তো চলেন এটা আমরা একটু এক্সপ্লোর করি। সো এখানে আমি দুইটা ভ্যালু ইনপুট নিচ্ছি। ভ্যালু ইনপুট নিয়ে ধরেন ভ্যালু 1 এর সাথে আমি ভ্যালু 2 যোগ করে ভ্যালু 1 এর ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি। আবার কি হচ্ছে যে ভ্যালু 1 আর ভ্যালু 2 যোগ করে আমরা ভ্যালু 1 এর ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি এবং এখানে ধরেন প্রিন্ট করব, প্রিন্ট ভ্যালু 1। তো এই কাজটা না করে আমরা সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ইকুয়ালের আগে একটা প্লাস দিলেও সেম কাজ হবে। সো এটার আউটপুট আমরা দেখার চেষ্টা করি যে 10 and 10, ভ্যালু 2 এর ভ্যালু আমরা 10 দিলাম, আউটপুট কত আসতেছে, 20 আসতেছে। কেন আসতেছে, কারণ ভ্যালু 1 আর ভ্যালু 2 যোগ করে আমাদের আউটপুট 20 তো আসে, তাই না, 10 আর 10। সো এইভাবে আমরা বাকি যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে সেগুলো করতে পারি, যেখানে মাইনাস মাইনাস দেন এখানে মাল্টিপ্লিকেশন, এখানে ডিভিশন। সো এই কাজগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেম্বারশিপ, যে একটা কালেকশনের ভিতরে কোন একটা ডেটা আছে কিনা সেটা চেক করে, দেন ট্রু অথবা ফলস রিটার্ন করে। সো আমরা লিস্ট শিখি নাই, বাট আমরা জাস্ট একটা উদাহরণ দেখানোর জন্য দেখাচ্ছি। লিস্ট একটা কালেকশন, ওকে, ডেটা স্ট্রাকচার এটা। সো এর ভেতরে ধরেন 100 একটা ভ্যালু আছে। এখন আমরা চেক করব যে প্রিন্ট যে 100 ইন লিস্ট, লিস্টের ভিতরে 100 আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে, যে ট্রু রিটার্ন করছে। এখন এখানে ধরেন আমরা 200 দিয়ে দিলাম, তাহলে আমাদের কি রিটার্ন করছে, ফলস রিটার্ন করছে। এখন নট ইন লিস্ট যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ট্রু রিটার্ন করবে, কারণ লিস্টের ভিতরে তো 200 নাই, রাইট। সো এটাই হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর। এখন আইডেন্টিটি অপারেটর কি করে, যে একই অবজেক্ট রেফার করতেছে কিনা এটা চেক করার জন্য ইউজ করা হয়। এটা আমরা দেখি যে a ইকুয়ালস ধরেন 100 এবং b ইকুয়ালস a, অর্থাৎ a ও যেটা b ও সেটা, তাই না, কিন্তু c আমরা একটু ডিফারেন্ট দিয়ে দিলাম 200। এখন আমরা চেক করব যে a ইজ b, a b কিনা। এটা যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে ট্রু দিচ্ছে, কেন, কারণ একই অবজেক্টকে রেফার করতেছে a এবং b, তাই না। আর এখানে আমরা যদি c কে চেক করতে যাই যে a কি c, ফলস দেখাচ্ছে, এক না, কিন্তু দুইটা আলাদা জিনিস, রাইট। সো এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটর। সো আমাদের অপারেটরস গুলা সব আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখবো স্ট্রিংস। সো স্ট্রিংস কি, টেক্সটের সিকোয়েন্স বা ক্যারেক্টারের সিকোয়েন্স। তো স্ট্রিং কে আমরা কিভাবে লিখতে পারি দেখেন। সো আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করতে পারি, যে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করতে পারি, এবং আমরা একটা টেক্সট লিখতে পারি লাইক আই লাভ পাইথন, ঠিক আছে। সো এটা একটা স্ট্রিং হয়ে গেল। এখন এটা আমরা কিভাবে প্রিন্ট করব, প্রিন্ট ফাংশন ইউজ করব এবং ভেরিয়েবল নেমটা দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি রান করি তাহলে আউটপুট দেখতে পাচ্ছি। এখন এই স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার ইনডেক্স হোল্ড করে এবং এই ইনডেক্সিংটা 0 থেকে হয়। তো এই ইনডেক্সের থ্রুতে আমরা যদি কোনো কিছু আউটপুট দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারি দেখেন, অর্থাৎ ইনডেক্সিং এর বিষয়টা আমরা দেখব। প্রিন্ট ফাংশন ইউজ করব, দেন স্ট্রিং কে অ্যাক্সেস করার জন্য এস এবং থার্ড ব্র্যাকেট ইউজ করব। এরপর 0 ইনডেক্সে কি আছে আমরা দেখার চেষ্টা করি, ধরেন সো এখানে আই দেখাচ্ছে। আবার ধরেন 1 ইনডেক্সে কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব, এখানে আসলে এস বড় হাতের হবে। সো এরপরে যদি আমরা রান করি তাহলে দেখেন স্পেস দেখাচ্ছে, কারণ স্পেসও একটা ক্যারেক্টার। এরপরে ধরেন আমরা র্যান্ডম একটা দিই যে 6 বা 7, পি দেখাচ্ছে, এই যে পাইথনের পি দেখাচ্ছে। সো আমরা ইনডেক্সিং কিভাবে করে এই বিষয়টা বুঝলাম। এখন আমি চাচ্ছি ধরেন এই যে আই লাভ কে আমরা স্লাইস করে ফেলবো, স্লাইসিংও করা যায় পাইথনে। কিভাবে করতে হয় দেখেন, সিনট্যাক্সটা আমি প্রথমে দেখাই। প্রথমে আমাদেরকে স্ট্রিং এর যে ভেরিয়েবলটা সেটা লিখলাম,
এরপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেখান থেকে স্লাইস করা শুরু করব, স্টার্ট ইন্ডেক্সটা দিব, দেন একটা কোলন দিয়ে ইন্ড ইন্ডেক্স দিব। অর্থাৎ স্টার্ট থেকে শুরু হবে স্লাইস হওয়া এবং ইন্ডের আগ পর্যন্ত স্লাইস হবে। এবং এখানে আমরা একটা স্টেপও দিতে পারি যে কতটা ক্যারেক্টার পর পর স্লাইস হবে। 1 দিলে কন্টিনিউয়াস ভাবে স্লাইস হতে থাকবে। আমরা এখানে কয়টা ক্যারেক্টার আছে দেখেন, 1 2 3 4 5 6 7। তো 7 এর আগ পর্যন্ত আমরা স্লাইস করতে যাচ্ছি। সো কি করব, আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব। দেন এভাবে স্ট্রিং অ্যাক্সেস করতে হয়। তারপরে স্টার্ট কোথায় থেকে হবে, 0 থেকে হবে, দেন একটা কোলন দিব এবং কোন পর্যন্ত করব, 7 এর আগ পর্যন্ত। সো এখানে 7 দিলাম। এখন এটা যদি আমরা রান করি, দেখেন আই লাভ দেখাচ্ছে, অর্থাৎ আমরা আই লাভকে স্লাইস করে ফেললাম। এখন ধরেন আমরা এই যে আই লাভ পাইথন আছে, এটার এন কে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। তো আমরা প্রথম থেকে গুনে গুনে যাইতেই পারি, বাট আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্ট্রিংকে আমরা -1 দিলাম, জাস্ট -1। -1 দিলে এখন আউটপুট কি আসে দেখেন, এন চলে আসছে। অর্থাৎ -1 দিয়ে আমরা একদম শেষের যেই ক্যারেক্টারটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস করে ফেলতে পারি। এটা আমি একটু কেটে দিলাম। এরপরে আমরা আরো কাজ করতে পারি, যেমন ধরেন প্রিন্ট ফাংশন ইউজ করে আমরা স্টার্ট ইন্ডেক্সও দিব না, ইন্ড ইন্ডেক্সও দিব না, জাস্ট -1 দিলাম, এভাবে দিতে হবে। আচ্ছা, এখন এগুলাকে আমরা একটু কমেন্ট আউট করে দিই। এটা যদি আমরা রান করি, দেখেন কি হয়েছে, যে আমাদের যেই স্ট্রিংটা ছিল সেটা কিন্তু রিভার্স করে দিছে। সো এভাবে আমরা রিভার্সও করে ফেলতে পারি। এরপরে আমরা আরো কিছু কাজ করতে পারি, যেমন প্রিন্ট ফাংশন ইউজ করে স্লাইস করব যখন আমরা, তখন যদি আমরা স্টার্ট ইন্ডেক্স না দিয়ে ধরেন এখানে 8 দিলাম, তাহলে 7 ইন্ডেক্স পর্যন্ত আমাদের স্লাইস হয়ে যাবে। ডিফল্ট ধরে নিবে পাইথন যে 0 থেকে শুরু হয়েছে। এইভাবে আমরা কি করতে পারি, যে এইটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, 7 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, রাইট, পাইথন। আমরা যদি দেখতে চাই যে পাইথনের শেষ পর্যন্ত যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে প্রিন্ট ফাংশনটা ইউজ করব আমরা এবং স্ট্রিং কে অ্যাক্সেস করব এবং 7 আমরা দিয়ে দিলাম এবং লাস্ট পর্যন্ত যাবে। ঠিক আছে, কোলনের পরে আমরা ইন্ড ইন্ডেক্সটা দিচ্ছি না। সো এটাকে যদি আমরা রান করি, তাহলে পাইথন দেখতে পাচ্ছি। সো এইভাবে কিন্তু আমরা একটা স্ট্রিং কে স্লাইস করে ফেলতে পারি। এখন আমরা স্ট্রিংস এর কিছু মেথড দেখব। তো তার জন্য একটা নতুন স্ট্রিং আমরা নিয়ে নিচ্ছি str, এবং এর ভিতরে একটা স্ট্রিং রাখবো যেটা যে পাইথন ইজ সিম্পল। হ্যাঁ, এখন এগুলো কিন্তু সব স্মল লেটারে আছে, রাইট। আপার যে মেথডটা সেটা অ্যাকচুয়ালি কি করে আমরা দেখি। সো প্রিন্ট ফাংশনের ভিতরে str.upper মেথড আমরা যদি ইউজ করি, দেন এটাকে রান করি, তাহলে দেখেন সবকিছু ক্যাপিটাল লেটারে হয়ে গেছে, তাই না? ওকে, সিমিলার ভাবে আমাদের লোয়ার নামে আরেকটা মেথড আছে। সো এটা আমরা একটু ইউজ করার জন্য এখানে সবকিছু আপার লেটারে রাখলাম এবং এটাকে কমেন্ট আউট করলাম। এরপরে প্রিন্ট ফাংশন ইউজ করব এবং str.lower এই মেথডটা যদি আমরা ইউজ করি, দেখেন সবকিছু স্মল লেটারে হয়ে গেছে। ঠিক আছে, এরপর ধরুন এই স্ট্রিং এর আগে এবং পরে, রাইটে এবং লেফটে কিছু স্পেস আছে। সো এই স্পেসগুলোকে আমরা কিভাবে রিমুভ করতে পারি সেটা আমরা দেখব। সো এখানেও আমাদের প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। দেন str.strip নামে একটা মেথড আছে আমাদের, স্ট্রিপ মেথড। এটা যদি আমরা ইউজ করি, তাহলে দেখেন কি হবে, এই যে আগে এবং পরে কিন্তু কোনো স্পেস নাই। কিন্তু আমরা নরমালি যদি এটা প্রিন্ট করতাম, দেখেন str কে আমরা যদি প্রিন্ট করতাম, তাহলে এই যে আগে এবং পরে কিন্তু স্পেস দেখতে পাচ্ছি আমরা। এভাবে আমরা দুই দিকের স্পেস রিমুভ করে দিতে পারছি। কিন্তু আমরা যদি চাই যে শুধু লেফট অথবা রাইটের স্পেস আমরা রিমুভ করব, সেটাও কিন্তু আমরা পারি। সেটা কিভাবে করি, প্রিন্ট ফাংশন ইউজ করব, প্রিন্ট ফাংশনটি ইউজ করব এবং str.lstrip যদি আমরা ইউজ করি, তাহলে লেফটের যে আমাদের স্পেস আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং রাইটের স্পেস কিন্তু থাকছে। সিমিলার ভাবে এখানে যদি আমরা rstrip ইউজ করি, দেন রান করি, তাহলে আমাদের রাইটের যে স্পেস সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু লেফটের স্পেস আমাদের থেকে যাচ্ছে, রাইট। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিপ্লেস, যে এখানে স্পেস গুলো আমি রিমুভ করে দিই। সো ধরেন এই যে এখানে পাইথন আছে, সো এই পাইথনের জায়গায় আমি জাভা করে দিতে যাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট দেন str.replace এবং এর ভিতরে আমরা যেটা রিমুভ করতে যাচ্ছি সেটা লিখব পাইথন, এবং এখানে আমরা যেটা নতুন দিতে যাচ্ছি সেটা লিখব জাভা। ঠিক আছে, দেন এটা রান করেন, দেখেন জাভা ইজ সিম্পল, অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইন্ড, পজিশন খুঁজে বের করা, অর্থাৎ এই যে এই সিম্পলের কোথায় থেকে শুরু হয়েছে সেই ইন্ডেক্সটা আমাদের রিটার্ন করবে। ঠিক আছে, সো এর জন্য আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করব এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে str ডট ফাইন্ড মেথডটাই আমাদের ইউজ করতে হবে এবং এখানে আমরা দিব যে সিম্পল। ঠিক আছে, সো এটাকে যদি এখন রান করি তাহলে দেখেন 10 নাম্বার ইন্ডেক্স থেকে সিম্পল লেখাটা শুরু হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের কাউন্ট। সো এখানে ধরেন পাইথন আছে, সো পাইথন দেন একটা কমা দিয়ে আমরা দিচ্ছি জাভা, দেন আবার পাইথন, দেন এখানে দিচ্ছি সিপিপি, এভাবে আমরা রাখলাম। সো এখন আমরা খুঁজতে চাচ্ছি যে পাইথন কতবার আছে আমাদের স্ট্রিং এর ভিতরে। সো str ডট কাউন্ট, দেন এখানে আমরা একটা স্ট্রিং দিয়ে দিব যে পাইথন। সো এটা যদি আমরা রান করি তাহলে দেখেন 2বার পাইথনটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এই ছিল আমাদের স্ট্রিংস এবং স্ট্রিংস এর কিছু মেথড আমরা দেখলাম। এখন আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্টস। তো প্রোগ্রাম লেখার সময় আমাদের অনেক সময় এরকম ডিসিশন নেওয়া লাগে যে কোন একটা কন্ডিশন ট্রু হলে একটা কাজ হবে, ফলস হলে আরেকটা কাজ হবে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্টস আমাদের হেল্প করে। তো কন্ডিশনাল স্টেটমেন্টস এর স্ট্রাকচার মেইনলি তৈরি হয় ইফ, এলিফ এবং এলস এই তিনটা কিওয়ার্ড দিয়ে। তো চলেন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। ধরেন আমার কাছে 5,000 টাকা আছে এবং এই 5,000 টাকা আমি মানি নামে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে ফেললাম। এখন ইফ লেখার পরে আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে ধরেন আমি দিচ্ছি মানি যদি আমার কাছে 4,000 বা তার থেকে বেশি থাকে তাহলে আমি একটা কাজ করব এবং সেটা আমি প্রিন্ট করব। আমি লিখতেছি যে আই উইল গো টু ঢাকা। এখন যদি আমার কাছে 4,000-এর কম টাকা থাকে তাহলে আমি আরেকটা কাজ করব এবং সেটা আমাদের লিখতে হবে এলস ব্লকের ভিতরে যে আই উইল স্টে অ্যাট হোম। এটাই হচ্ছে ইফ এলস এর একটা বেসিক স্ট্রাকচার, যে আমরা ইফে একটা কন্ডিশন দিচ্ছি, সো সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে এলস এর ব্লকটা এক্সিকিউট হবে। সো এটা আমরা এখন রান করি, দেখেন আই উইল গো টু ঢাকা, এই আউটপুটটা আসছে। এখন ইফ এলস এর স্ট্রাকচারটা আমরা বুঝলাম, এখন আমরা নেস্টেড ইফ এলস সম্পর্কে একটু পরিচিত হব, যে এই যে ইফ ব্লক আমরা লিখতেছি এই ইফ ব্লকের ভিতরে আবার আমরা ইফ এলস ব্লক নিয়ে কাজ করব। ঠিক আছে, তো চলেন এই সেম এক্সাম্পল নিয়ে আমরা কাজ করব। আমাদের কাছে মানি আছে 5,000, এখন আমরা একটা কন্ডিশন দিব ইফ যদি আমাদের মানি 4,000 অথবা তার বেশি থাকে তাহলে আমরা একটা কিছু প্রিন্ট করব, আই উইল গো টু কক্সেস বাজার। এবং কক্সেস বাজার যাওয়ার পরে ধরেন আমাদের কাছে 4,000 টাকা কমে গেল, তাহলে আমাদের কি করতে হবে, এই মানিকে আপডেট করতে হবে। তো এটাকে কিভাবে করতে পারি, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর শিখছিলাম আমরা, তো এখানে 4,000 মাইনাস করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা আবার কন্ডিশন দিব যে ইফ যদি আমাদের কাছে এখন মানি 800 টাকা অথবা তার বেশি থাকে তাহলে আমরা আরেকটা কাজ করব এবং আই উইল গো টু কুয়াকাটা। ঠিক আছে, এখন এই যে আমরা ইফের ব্লক যদি আমাদের ফলস হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, এলস নিয়ে কাজ করতে হবে। সো এখানে এলস দিয়ে আমরা কি করব, যে আরেকটা কাজ করব। সো প্রিন্ট আই উইল নট গো টু কুয়াকাটা। ঠিক আছে, আচ্ছা এখন এই যে আমরা একটা ইফের ব্লক লিখেছি ফুল এবং এর ভিতরে আবার ইফ এলস আছে, সো এই পুরোটাই যদি এখন ফলস হয়ে যায় তাহলে তো আমাদের এলসে চলে যাবে, তাই না? সো এলসে আমাদের লিখতে হবে যে আরেকটা কাজ, সেটা কি লিখবো, যে আই উইল স্টে অ্যাট হোম, কোথাও যাব না। ঠিক আছে, সো এটাই হচ্ছে মেইনলি নেস্টেড ইফ এলস এর স্ট্রাকচার, যে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, এটা যদি আমাদের ট্রু হয় তাহলে এই ইফ ব্লকের ভিতরে এক্সিকিউট হবে এবং তার ভিতরে যে ইফ এলস আছে সেগুলো এক্সিকিউট হবে, আর যদি এই ইফ ব্লক পুরোটাই ফলস হয়ে যায় তাহলে এলসে চলে আসবে। সো এটা আমরা যদি এখন রান করি তাহলে দেখেন যে কি আউটপুট আসছে, যেহেতু 5,000 টাকা আছে এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে, সো আই উইল গো টু কক্সবাজার, এবং 800 টাকার বেশি আছে সেহেতু এই যে এই ইফ ব্লক এক্সিকিউট হয়ে গেছে, আই উইল গো টু কুয়াকাটা। যদি এখানে আমাদের 4,500 টাকা থাকতো তাহলে দেখেন যে আমাদের আই উইল নট গো টু কুয়াকাটা। সো এই ইফ ব্লক কিন্তু এক্সিকিউট হয় নাই, এলসে চলে আসছে। এরপর আমরা দেখবো ইফ এলস ল্যাডার। তো ধরেন আমরা এক্সামে মার্কস পাইছি 75 এবং মার্কস নামের একটা ভেরিয়েবলের ভিতরে আমরা এটা রাখলাম। সো ইফ একটা কন্ডিশন দিব যে মার্কস যদি 80 বা তার বেশি হয় তাহলে আমাদের গ্রেডটা হবে এ প্লাস।
ঠিক আছে। দেন বারবার আমরা আরেকটা কন্ডিশন যদি চেক করতে যাই ইফ এর পরে, তাহলে আমাদেরকে এলিফ ইউজ করতে হয়। ঠিক আছে, যদি মার্কস এখন কি হয় যে 75 এর বেশি হয়, তাহলে আমরা প্রিন্ট করব কি যে এম এ, ওকে এ। এবং তারপরে আমরা আরেকটা কন্ডিশন চেক করব যে মার্কস যদি আমাদের 70 অথবা তার বেশি হয়, তাহলে আমাদের গ্রেডটা হবে এ মাইনাস। ঠিক আছে, এরপর আর আমরা কিছু চেক করতেছি না, আমরা এলস ব্লকে চলে যাচ্ছি এবং লিখে দিচ্ছি যে আদারওয়াইজ আমাদের গ্রেডটা হবে বি প্লাস। ওকে, সো এটা হচ্ছে মেইনলি ইফ এলস ল্যাডার, যে আমরা বারবার কন্ডিশন চেক করতেছি। সো এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের গ্রেড আসছে এ, কারণ আমাদের 75 এবং এটা ফলস হয়ে গেছে, কিন্তু এখানে এসে অ্যাকচুয়ালি ট্রু হয়ে গেছে আমাদের। সো এই ব্লকটা এক্সিকিউট হয়েছে। ওকে, সো এইগুলোই ছিল মেইনলি ইফ এলস এর টপিক, অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টস। এখন আমরা দেখবো লুপস। তো পাইথন প্রোগ্রামিং এ লুপস দুই ধরনের আছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো এগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। ধরেন আমি চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে আমরা এখন পর্যন্ত যা জানি সেটার ভিত্তিতে যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের 10 বার প্রিন্ট ফাংশন লিখে 1 2 3 4 5 6 করে দেখা লাগবে। ঠিক এইভাবে, তাই না? যে 1 থেকে 10 বার আমরা প্রিন্ট ফাংশন ইউজ করে দেন আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে ফেলতে পারবো, তাই না? এখন আমরা তো প্রোগ্রামার, আমরা কি এভাবে কাজ করব? ধরেন আমাদের 10,000 বার প্রিন্ট করতে বললো, তো 10,000 বার কি প্রিন্ট করবো? আমরা কখনোই করব না। তো পাইথন প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের একটা সুবিধা দিছে যে লুপস টেকনিক ইউজ করতে দিছে, যেটা ইউজ করে আমরা 1 2 লাইন কোড লিখেই আমরা কি করতে পারি, 10,000 লাইনের কাজ আমরা করে ফেলতে পারি। এই যে 10,000 বার প্রিন্টের কাজ আমরা 2 লাইন কোড করে কিন্তু করে ফেলতে পারবো। তো দেখেন যে বিষয়টা কিভাবে হয়। সো ফর লুপটা প্রথমে আমি লিখি, তারপরে বোঝাচ্ছি। ফর আই, আইটা কি? আই দিয়ে আমরা আইটারেশনটা কন্ট্রোল করি। এটা যে কোনো কিছুই আমরা দিতে পারি, এটা একটা ভেরিয়েবল। ঠিক আছে, দেন আই ইন রেঞ্জ। রেঞ্জটা কি? যে যতবার আমাদের লুপটা চলবে, ধরেন আমরা 10 বার বা 20 বার প্রিন্ট করতে যাচ্ছি, সো এখানে আমি 10 দিলাম। ওকে, 10 দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, যে প্রিন্ট করব এই যে আই ভেরিয়েবলটাকে। সো প্রিন্ট করি প্রথমে, দেখেন আমাদের কিন্তু আমরা কি করতেছিলাম, যে প্রিন্ট ফাংশন দিয়ে আমরা 10 পর্যন্ত প্রিন্ট করতেছিলাম, কিন্তু এখানে এই যে 2 লাইন কোড করে আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে ফেলতে পারছি। এখন এটা কিভাবে হচ্ছে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের রেঞ্জ বিষয়টাকে বোঝা লাগবে। যে রেঞ্জ, এই যে রেঞ্জ 10, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো এটাকে যদি আমরা রান করে দেখেন, 0 থেকে 10 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যদি আমরা একটা কাজ করি, যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্টের বিষয় যদি আমরা নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, যে 10 পর্যন্ত আছে, 9 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। তাহলে এখানে যদি আমরা 1 দেই এবং 10 দেই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি হয় দেখেন, যে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন এখানে যদি আমরা 11 দিই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারছি আমরা। অর্থাৎ আমাদের স্টার্টিং ভ্যালু দিতে হবে, এটা হচ্ছে স্টার্টিং ভ্যালু এবং এটা হচ্ছে ইন ভ্যালু, এবং আমাদের লুপটা চলবে যতক্ষণ না এই ইন ভ্যালুর কাছে যায়। অর্থাৎ ইন ভ্যালু গেলেই আমাদের লুপটা ব্রেক হয়ে যাচ্ছে। এখন এটা কিভাবে প্রিন্ট হচ্ছে দেখেন, যখন রেঞ্জের ভ্যালু স্টার্টিং ভ্যালু 1, তখন আই সেই ভ্যালুটা পাচ্ছে, এই ভেরিয়েবলটা পাচ্ছে, তারপরে সেটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। সো আউটপুট হচ্ছে 1। তারপরে এক ইনক্রিমেন্ট হয়ে এই 1 হচ্ছে 2 হয়ে এই ভেরিয়েবলের ভিতরে যাচ্ছে, দেন সেটাকে প্রিন্ট করে আমরা পাচ্ছি 2। সো এখানে একটা ইনক্রিমেন্টের বিষয় আছে। সো এটা কিভাবে হয়, যে এখানে স্টার্ট ভ্যালুটা থাকে, এখানে ইন ভ্যালুটা থাকে, এবং এর পাশে আমরা দিলেও হয়, এটা না দিলেও হয়, যখন আমরা একবার ইনক্রিমেন্ট করতেছি, এক ইনক্রিমেন্ট করতেছি, সো এখানে এক দিলে কি হচ্ছে, সেম আউটপুটটা আমরা পাচ্ছি। যে এক হচ্ছে যখন, তখন আয়ের ভ্যালু যখন 1 হচ্ছে, তখন 1 প্রিন্ট হচ্ছে, দেন 1 ইনক্রিমেন্ট হচ্ছে, 1 ইনক্রিমেন্ট হওয়ার পরে 2 হচ্ছে, এভাবে 10 পর্যন্ত যাচ্ছে। এখন এখানে যদি আমরা স্টেপ দেই 2, তাহলে কি হবে দেখেন, যে 1 3 5 7 9 হয়ে গেছে। অর্থাৎ প্রথমে এই আই ভ্যারিয়েবলের মান হয়েছে 1, তখন 1 প্রিন্ট করছে, তারপরে 2 ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট হয়ে এই আই ভেরিয়েবলের মান হয়েছে কত, 3, তখন 3 প্রিন্ট হয়েছে। এইভাবে কিন্তু একটা ফর লুপ কাজ করে। আচ্ছা, সো এই বিষয়টা আমরা বুঝলাম। এখন নেস্টেড ফর লুপের একটা বিষয় আমরা আসি। সো এখানে আমরা অবশ্যই নেস্টেড বলতে বুঝছি যে আমরা ইফ এলস যখন করছিলাম, ইফ এর ভিতরে আবার ইফ এলস ছিল, সো এখানে ফর এর ভিতরে আরেকটা ফর লুপ থাকবে। সো বাইরে যেটা থাকে সেটা হচ্ছে আউটার ফর লুপ। সো ফর আই ইন রেঞ্জ, ধরেন 1 থেকে 0 থেকে 2 এন্ড 1 করে ইনক্রিমেন্ট হবে। এন্ড আরেকটা ফর লুপ আছে আমাদের, ফর যে ভেরিয়েবলটা অবশ্যই আলাদা নিতে হবে।
ইন রেঞ্জ, ধরেন এটাও সেম 0 থেকে 2 এন্ড 1 করে ইনক্রিমেন্ট হবে। এন্ড এখানে আমরা প্রিন্ট করতেছি যে i, j। ওকে, সো এটা রান করেন, দেখেন কি হচ্ছে, এরকম একটা আউটপুট আসছে। কেন আসতেছে? সো আউটার লুপটা প্রথমে এক্সিকিউট হচ্ছে। সো আউটার লুপে প্রথমে i এর ভেরিয়েবলের ভ্যালুটা কত? 0। ঠিক আছে, সো এই লুপটা একবার রান করতেছে বা এক্সিকিউট হচ্ছে, হওয়ার পরে ইনার লুপে আসতেছে। ইনার লুপের j এর ভ্যালু কত? 0। সো এখানে যখন প্রিন্ট হচ্ছে i এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 0, j এর ভ্যালু 0 পাচ্ছি। বাট এই ইনার লুপ কিন্তু শেষ হয় নাই, তাই না? ইনার লুপ শেষ হয় নাই, আরেকবার ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট হয়ে j এর ভ্যালু 1 হয়েছে। তখন এই যে বাইরের আউটার লুপ একবার চলতেছিল 0, 0 জন্যই কিন্তু ইনার লুপটা চলছে এখনো। সো এখানে i এর ভ্যালু 0 এবং j এর ভ্যালু 1। তো এরপরে কি হয়েছে? এই ইনার লুপটা শেষ হয়ে গেছে, তখন আবার আউটার লুপের কাছে ফিরে গেছে। যাওয়ার পরে এক ইনক্রিমেন্ট হয়েছে, এক ইনক্রিমেন্ট হওয়ার পরে i এর ভ্যালু কত হয়েছে? 1 হয়েছে। এই 1 এর জন্য আবার এই ইনার লুপটা চলা শুরু করছে, দিয়ে কি পাইছি আমরা? 1 0 এবং 1 1। সো এটাই হচ্ছে নেস্টেড ফর লুপ গেল। এরপরে আমাদের আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপে আমরা কোনো রেঞ্জ দিতে পারি না, হ্যাঁ, যে আমরা কোথায় শেষ হবে সেটা আমরা আগে থেকে জানি না। তো ধরেন আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব, তো তার জন্য আমাদের একটা প্রথমে ভেরিয়েবলে আমরা 1 স্টোর করে নিলাম। এরপর আমরা হোয়াইল লুপটা লেখা শুরু করলাম, দেন একটা কন্ডিশন দিব আমরা যে কাউন্টের ভ্যালু যখনই 5 এর বেশি হবে, ঠিক আছে, তখন এই লুপটা কি হয়ে যাবে? ব্রেক হয়ে কাউন্টের ভ্যালু আমরা প্রিন্ট করে দিলাম। এখন কাউন্টের ভ্যালু এখানে 1 আছে, সো 1 5 এর থেকে ছোট, সো একবার প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে আমাদের যদি 2 প্রিন্ট করতে হয় বা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে হয়, তাহলে কি আমাদের কাউন্টের ভ্যালুকে ইনক্রিমেন্ট করতে হবে 1 করে। সো প্রথমবার 1 প্রিন্ট হবে, রান করি এটা দেখেন, প্রথমবার 1 প্রিন্ট হবে, তারপরে এই যে কাউন্টের ভ্যালুটা 1 ইনক্রিমেন্ট হয় 2 হবে, 2 5 এর থেকে ছোট, সো এখানে 2 প্রিন্ট হলো। সো এইভাবে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। যখনই 6 হবে তখনই এটা ব্রেক করে যাবে। এখন আরো দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ। আমরা এই এক্সাম্পলটা নিয়ে আসি এবং এখানে স্টেপটা আমরা ধরেন 1 দিচ্ছি। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটা তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, বাট যখনই আমাদের ভ্যালুটা 6 হবে তখন ব্রেক হয়ে যাবে, অর্থাৎ পরের গুলা আর এক্সিকিউট হবে না। তো তার জন্য আমাদের এভাবে লিখতে হয়, একটা কন্ডিশন দিতে হয় যে ইফ যদি আমাদের i ইকুয়ালস কত হয়? 6 হয়, তখন আমরা এটাকে ব্রেক করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক কিওয়ার্ড। সো কি হবে? যখনই i ইকুয়ালস 6 হবে তখন আর কিছু প্রিন্ট হবে না। সো এটা রান করেন, দেখেন। সো 1 থেকে 5 পর্যন্ত যে পরেরগুলার প্রিন্ট হয় নাই, বাট এটা যদি আমরা কমেন্ট আউট করে দিই তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হচ্ছিল। ওকে, সো এটা হচ্ছে, আমরা একটু আবার কমেন্ট আউট করে দিলাম। সো এই যে এই বিষয়টা হচ্ছে। এরপরে আমরা যদি কন্টিনিউ এর বিষয়টা দেখতে চাই, কন্টিনিউ এ কি হয়? ধরেন আমরা একটা লুপ চালাইতেছি, চালাইতে চালাইতে কোনো একটা ভ্যালু আমাদের ইগনোর করতে হবে। ধরেন 6 কে আমরা ইগনোর করতে যাচ্ছি। সো এখানে আমরা জাস্ট সিমিলার ভাবেই কন্টিনিউ দিয়ে দিলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, মাঝে থেকে 6 হাওয়া হয়ে যাবে, দেখেন। সো এখানে 6 কিন্তু আর নাই, এই যে 1 2 3 4 5, তারপরে 6 9 7 8 9 10। সো আমরা লুপ চালাইতে চালাইতে কোনো একটা ভ্যালু যদি আমরা ইগনোর করতে যাই তখন কন্টিনিউটা ইউজ হয়। সো এই ছিল লুপস। এখন আমরা দেখব লিস্টস। তো লিস্ট হলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা একাধিক ডেটা একসাথে রাখতে পারি বা স্টোর করতে পারি। তো চলেন লিস্ট কিভাবে ক্রিয়েট করে আমরা সেটা দেখি। তো লিস্ট তৈরি করার জন্য আমাদের একটা প্রথমে ভেরিয়েবল নেওয়া লাগবে, দেন ইকুয়াল সাইনের পরে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিব। তাহলে আমাদের একটা লিস্ট তৈরি হয়ে যাবে, কিন্তু এটা একটা এমটি লিস্ট, অর্থাৎ এই লিস্টে কোনো আইটেম বা এলিমেন্ট নাই। তো আমরা যদি চেক করতে চাই যে এটা আসলে লিস্ট কিনা, তাহলে আমরা টাইপ চেক করা তো জানি, তাই না? সো এই লিস্টের আমরা টাইপটা চেক করে দেখি। সো এখানে দেখতে পাচ্ছি আমরা লিস্ট আসলেই ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই লিস্টের ভিতরে আমরা কিছু আইটেম দিতে যাচ্ছি। তো আইটেম আমরা কি দিতে পারবো? যে কোনো ডেটা টাইপের ডেটা আমরা এখানে দিতে পারবো, স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট, ইভেন আমরা একটা লিস্টের ভিতরে লিস্টও রাখতে পারবো। ঠিক আছে, তো চলেন এখানে আমরা কিছু আইটেম দেই। একটা স্ট্রিং দিচ্ছি ম্যাঙ্গো, দেন একটা ইন্টিজার, দেন একটা ফ্লোট, হ্যাঁ, দেন একটা বুলিয়ান ভ্যালু আমরা দিলাম। এরপর একটা লিস্টের ভিতরে আমরা লিস্ট দিচ্ছি এবং লিস্টের ভিতরে একটা আইটেমও দিচ্ছি, যে ব্যানানা। ওকে, সো এই লিস্টটাকে এখন আমরা প্রিন্ট করব কিভাবে? তার জন্য জাস্ট প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা ভেরিয়েবল নেমটা দিয়ে দিব লিস্টে। এখন এটাকে রান করি, তাহলে দেখেন যে আমরা লিস্টটা কিন্তু প্রিন্ট করে ফেলছি, তাই না? এখন এই লিস্টটা তো আমরা ক্রিয়েট করছি, এখন ইনডেক্সিং এর মাধ্যমে কি আমরা এই লিস্টের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, পারবো। স্ট্রিং এ যেভাবে আমরা অ্যাক্সেস করছি, তো লিস্টের
জিরো ইন্ডেক্স থেকে শুরু হয়, ঠিক স্ট্রিং এর মতো। ওকে, সো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? ধরেন জিরো ইন্ডেক্সে কি আছে আমরা দেখার চেষ্টা করি। সো এলএসটি দেন স্কোয়ার ব্র্যাকেট দিয়ে জিরো দিলে আমরা দেখতে পারবো যে জিরো ইন্ডেক্সে কি আছে, ম্যাঙ্গো। এখন এই যে ফোর ইন্ডেক্স, এটা তো ফোর ইন্ডেক্স তাই না? সো ফোর ইন্ডেক্সে আমরা একটা কি রাখছি, লিস্ট রাখছি, অর্থাৎ একটা আউটার লিস্টের ভিতরে আমরা একটা ইনার লিস্ট রাখছি। সো এই ইনার লিস্টটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করবো দেখেন, সিমিলার ওয়েতে যে প্রিন্ট ফাংশন ইউজ করব, দেন ভেরিয়েবলটা দিব এন্ড স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা ফোর দিলেই আমাদের লিস্টটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এই লিস্টের ভিতরে যে আইটেমটা আছে সেটা আমরা কিভাবে অ্যাক্সেস করব? তো সিম্পল, যে আমরা প্রথমে এই লিস্টটাকে অ্যাক্সেস করছি ফোর দিয়ে, এরপর আমাদের আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যদি আমরা কি করি যে এইটার ইন্ডেক্সটা দিই, অর্থাৎ এই লিস্টের জিরো ইন্ডেক্স তো ব্যানানা আছে তাই না? সো এখানে যদি আমরা জিরো দেই তাহলে কি হবে যে আমরা ব্যানানাকে অ্যাক্সেস করে ফেলছি, তাই না? সো এখন আমরা লিস্টের কিছু মেথড দেখব। ফার্স্ট মেথড হচ্ছে অ্যাপেন্ড, যেটা দিয়ে আমরা কি করতে পারি, একটা লিস্টের শেষে একটা নতুন আইটেম অ্যাড করে ফেলতে পারি। ওকে, সো এই কাজটা আমরা করি। ধরেন lst ডট অ্যাপেন্ড এই মেথডটা ইউজ করলাম এবং একটা ভ্যালু দেই 5000। এটা স্ট্রিং হিসেবে না দিয়ে আমরা যেটা করতে পারি, এটা ইন্টিজার হিসেবে দিই 5000। ওকে, সো এটাকে রান করলাম। এরপরে আমরা যদি লিস্টটাকে প্রিন্ট করি তাহলে দেখেন লাস্টে একটা নতুন ভ্যালু অ্যাড হয়ে গেছে 5000, রাইট? সো আমরা অ্যাপেন্ড মেথডের বিষয়টা বুঝলাম। এরপরে আমরা এক্সটেন্ড দিয়ে অনেকগুলো ভ্যালু অ্যাড করতে পারি। এরপরে ইনসার্ট দিয়ে কি করতে পারি, যে একটা নির্দিষ্ট ইন্ডেক্সে আমরা একটা ভ্যালুকে অ্যাড করতে পারি। সো এটা আমরা একটু দেখি। lst ডট ইনসার্ট, দেন আমরা চাচ্ছি যে 2 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু আমরা অ্যাড করব, সেটা হচ্ছে ধরেন স্ট্রবেরি। এটাকে রান করলাম। এরপরে আমরা কি করব, লিস্টটা আবার প্রিন্ট করব। সো লিস্টটাকে আমরা আবার প্রিন্ট করি। দেন এখন দেখতে পাচ্ছি যে এই যে 2 নাম্বার ইন্ডেক্সে স্ট্রবেরি একটা ভ্যালু অ্যাড হয়ে গেছে, রাইট? এরপরে আমরা একটা ভ্যালুকে রিমুভও করে দিতে পারি রিমুভ মেথড ইউজ করে। সো এটা কিভাবে, lst এই মেথডটা ইউজ করব এবং ধরেন আমরা এই 5000 কে রিমুভ করে দিব। সো 5000 যদি আমরা দেই তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট করলে এই যে দেখেন 5000 টা নাই। এরপরে পপ কি করে, যে ইন্ডেক্স থেকে বের করে। পপ কি করে আমরা একটু দেখার চেষ্টা করি। সো lst ডট পপ মেথড ইউজ যদি আমরা করি তাহলে আমাদের লাস্টে যেই আইটেমটা আছে বা এলিমেন্টটা আছে সেটাকে কি করছে, এখানে বের করে শো করছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে পপের কাজ। এরপরে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টও করতে পারি একটা লিস্টকে। তো তার জন্য আমরা একটা নতুন লিস্ট নিব। ধরেন এল নিচ্ছি এবং এটা আনসর্টেড অবস্থায় একটা লিস্ট আমরা নিচ্ছি। ধরেন 50, 30, 6, 89 এরকম একটা নিলাম। এখন এটা কিভাবে আমরা সর্ট করতে পারি, এল ডট সর্ট যে মেথড আছে সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, করার পরে আমরা এই লিস্টটাকে প্রিন্ট করব। এখন এল কে আমরা প্রিন্ট করলাম, তাহলে দেখেন অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে। এখানে কি ছিল, আনসর্টেড ছিল, এখানে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আমরা সর্ট করে ফেলছি। এরপরে রিভার্সও করতে পারি আমরা একটা লিস্টকে। সো এই লিস্টটা ধরেন এখন কি আছে, সর্টেড অবস্থায় ছিল তাই না? সো এই লিস্টটাকে সর্ট করার পরে আমরা যে কাজটা করতে পারি যে রিভার্স করে ফেলতে পারি। তো এল ডট রিভার্স এই মেথডটা যদি আমরা ইউজ করি, হ্যাঁ, দেন আমরা যদি এখন প্রিন্ট করি লিস্টকে তো না, এল কে। সো আমাদের কি হচ্ছে, যে এই যে যেরকম ছিল তার কিন্তু উল্টা হয়ে গেছে তাই না? 89 প্রথমে চলে আসছে, তারপরে 50 আসছে, তারপরে 30 আসছে, তারপরে 6 আসছে। এইটা মেইনলি তাই না, এই যে এইটা রিভার্স হয়ে গেছে এইটা। ওকে, সো আমরা রিভার্সের বিষয়টা বুঝলাম এবং ক্লিয়ারও করে দিতে পারি আমরা একটা লিস্টকে। যেমন আমাদের একটা এমটি লিস্ট ছিল, সেরকম আমরা এমটি লিস্ট বানিয়ে দিতে পারি। সো এল ডট ক্লিয়ার যদি আমরা দেই তাহলে ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা কিন্তু এমটি লিস্ট হয়ে গেছে। এখন এখন কোনো আর আইটেম নাই। সো এইগুলাই ছিল মেইনলি আমাদের লিস্টের মেথডস। এখন আমরা দেখব টাপলস। টাপলস হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর আরেকটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার। এটা লিস্টের মতো মনে হলেও লিস্টের মতো না। ডিফারেন্সটা কোথায়, লিস্ট হচ্ছে একটা মিউটেবল বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, অর্থাৎ লিস্টকে আমরা মডিফাই করতে পারি। যেমন বিভিন্ন মেথডস এর মাধ্যমে আমরা কিন্তু লিস্টকে মডিফাই করতে পারছি, রাইট? বাট টাপলসকে আমরা মডিফাই করতে পারি না, কারণ এটা একটা ইমিউটেবল ডেটা স্ট্রাকচার। তো প্রথমে আমরা টাপলটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখি, তারপরে আমরা চেক করব যে টাপলকে মডিফাই করা যায় কিনা।
তো টাপল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। ধরেন ভি নিলাম ভেরিয়েবল হিসেবে, এন্ড টাপল ক্রিয়েট করার জন্য আমাদের প্যারেন্থেসিস ইউজ করতে হবে। ঠিক আছে? এরপর আমরা এর ভিতরে কি করতে পারি, আইটেম রাখতে পারি। বাট এটা আমরা চেক করি যে আমরা একটা টাপল, এটা এমটি টাপল ক্রিয়েট হলো কিনা। তো তার জন্য প্রিন্ট ফাংশন আমরা ইউজ করি, দেন টাইপ ফাংশনটা ইউজ করে ভি দিয়ে দিলাম এখানে। সো এটা কি আসতেছে, আমাদের টাপল, একটা টাপল ক্রিয়েট হয়েছে, রাইট? এখন এই টাপলের ভিতরে আমরা যে কোনো ডেটা টাইপের ডেটা রাখতে পারি, সেটা হতে পারে স্ট্রিং, সেটা হতে পারে ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, যে কোনো কিছু হতে পারে। ওকে, সো আমরা একটা ভ্যালু রাখি। সো এখানে আমি ম্যাঙ্গো ভ্যালু ভ্যালু রাখলাম। তো এই টাপলের শেষে একটা ভ্যালু যদি আমরা রাখি, অবশ্যই ভ্যালুর পরে একটা কমা দিতে হবে। যদি আমরা কমাটা না দেই, তাহলে এটা অন্য কিছু মিন করবে। সো কি মিন করতেছে আমরা একটু দেখি। ধরেন এখন টাপলটা টাইপ চেক করলে কি আসে দেখেন, স্ট্রিং আসতেছে। এটা কিন্তু আর টাপল নাই। সো আমরা যদি এখন একটা এখানে কমা দিয়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু টাপল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের একটা ভ্যালুও যদি আমরা রাখি বা আইটেম রাখি, তাহলে আমাদের একটা কমা দিতে হবে এখানে। এরপরে ধরেন আমরা একটা ইন্টিজার রাখতেছি, এরপরে একটা ফ্লোট রাখতেছি, দেন এখানে একটা বুলিয়ান ভ্যালু রাখলাম। ঠিক আছে? এখন এই টাপলটাকে আমরা প্রিন্ট করব কিভাবে? সো প্রিন্ট ফাংশন ইউজ করব, এন্ড ভেরিয়েবলটা জাস্ট প্রিন্ট ফাংশনের ভিতরে দিয়ে দিলাম। রান করলে আমরা টাপলটা দেখতে পাচ্ছি। এখন এই টাপলের ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, তো ভ্যালু আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, সিমিলার যেভাবে আমরা স্ট্রিং লিস্টে দেখে আসছি, যে প্রিন্ট ফাংশন ইউজ করে আমরা যদি দেখতে চাই যে জিরো ইন্ডেক্সে কি আছে, তাহলে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে জিরো ইন্ডেক্সে ম্যাঙ্গো আছে। এরপরে ওয়ান ইন্ডেক্সে বা টু ইন্ডেক্সে কি আছে আমরা দেখি, থ্রি ইন্ডেক্সে কি আছে। সো একটা বুলিয়ান আইটেম আছে ট্রু, রাইট? ওকে, সো এরপর আমরা কি করতে পারি, যে একটা আইটেম কতবার আছে সেটা আমরা কাউন্ট করতে পারি। ধরেন এখানে 5000 আমরা আরেকবার এখানে দেই, যে এখানে 5000 আমরা দিলাম, দেওয়ার পরে এটাকে রান করি। সো এখানে দুইটা 5000 আছে। সো এটা এখন আমরা চেক করি কাউন্টের মাধ্যমে যে 5000 কতবার আছে। সো এটার জন্য আমরা কি করতে পারি, ভি ডট কাউন্ট, দেন এখানে জাস্ট ভ্যালুটা আমরা পাস করে দিলাম, এবং এটা আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে দিব। ওকে, সো প্রিন্ট ফাংশনের ভিতরে দিয়ে রান করলে এই যে দুইবার 5000 আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের মেথড আছে একটা, যে ইনডেক্স। তার আগে আমরা একটা জিনিস চেক করে নেই, যে ইমিউটেবল যে আমরা বলছিলাম যে এটাকে চেঞ্জ করা যায় না। সো সেটা যদি আমরা দেখি যে লিস্টের মতো করে এটাকে অ্যাপেন্ড করার চেষ্টা করি, সো ভি ডট অ্যাপেন্ড যদি আমরা করি, কিছুই কিন্তু সাজেশন আসতেছে না। সো এখানে সাপোজ আমি আবার দিলাম ম্যাঙ্গো। ওকে, সো এটাকে রান করে দেখেন এরর আসতেছে, কি বলতেছে যে টাপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড। ওকে, সো আমরা কিন্তু এই টাপলকে কোনোভাবেই মডিফাই করতে পারবো না। ওকে, সো এরপরে আমরা পজিশন খুঁজে বের করতে পারি একটা ভ্যালুর। সো কিভাবে করতে পারি, এটা প্রিন্ট ফাংশন আমরা ইউজ করব। প্রিন্ট ফাংশনের ভিতরে ইনডেক্স একটা মেথড আছে, এবং আমরা একটা ভ্যালু দিয়ে দিই, যে আমরা এই যে এই ভ্যালুটা দিতে পারি। হুম, সো এই ভ্যালুটা আমরা ধরেন এখানে দিয়ে দিলাম ইনডেক্সের মধ্যে। দেওয়ার পরে এখন এটাকে রান করি। সরি, এখানে ইনডেক্সের আগে আমাদের ভি ডট দিতে হবে। হ্যাঁ, তারপরে যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখেন 2 নাম্বার ইনডেক্সে এই ভ্যালুটা আছে, সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে প্যাকিং এবং আনপ্যাকিং বিষয়টা দেখবো আমরা। সো প্যাকিং বিষয়টা কি, ধরেন একটা ভেরিয়েবলের ভিতরে আমরা মাল্টিপল ডেটা রাখতেছি। কিরকম, যে ধরেন নবিতা একটা নেম রাখলাম আমরা, তারপরে নবিতার এজ রাখলাম 22, এবং নবিতার সিজিপিএ রাখতেছি 3.60। ওকে, সো এটার টাইপটা যদি আমরা একটু চেক করি, যে এটা কি অ্যাকচুয়ালি, সো এটা যদি আমরা দেখি, তাহলে দেখেন এটা একটা টাপল হিসেবে ডিটেক্ট করছে। তো এভাবে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে যদি মাল্টিপল ডেটা রাখি, এবং এক্সপ্লিসিটলি যদি আমরা কি করি, প্যারেনথেসিস নাও ইউজ করি, পাইথন প্রোগ্রামিং সেটাকে একটা টাপল হিসেবে ধরে। সো এটাই হচ্ছে টাপলের প্যাকিং। ওকে, সো এখন আনপ্যাকিং বিষয়টা কি আমরা দেখি। সো একটা টাপলের ভিতরে ধরেন মাল্টিপল আইটেম আছে, সেটাকে আমরা মাল্টিপল ভেরিয়েবলের ভিতরে নিতে পারি। যেমন এই যে এখানে আমরা নেম, এজ এবং সিজিপিএ স্টোর করছিলাম। সো এটাকে আমরা আনপ্যাকিং এভাবে করতে পারি, যে নেম, দেন এজ এবং সিজিপিএ, দেন এখানে ধরেন টাপলটা দিয়ে দিলাম আমরা। ওকে, এরপরে এই নেম, এজ এবং সিজিপিএ কে
আমরা প্রিন্ট করি, দেখি কি হয়। সো প্রিন্ট নেম, দেন এগুলা ধরেন আরো দুইটা আমি নিয়ে নিই, এজ অ্যান্ড সিজিপিএ। সো এগুলাকে যদি আমরা প্রিন্ট করি, দেখেন আউটপুট কিন্তু চলে আসতেছে। অর্থাৎ আমরা এই টাপল থেকে আনপ্যাকিং করছি, করার পরে এই যে ভেরিয়েবলের ভিতরে রাখছি সেগুলা দিয়ে আমরা এগুলা প্রিন্ট করে ফেলতে পারতেছি। সো এটা হচ্ছে আনপ্যাকিং ছিল। এরপরে অ্যাক্সেস আইটেমকে অ্যাক্সেস করতে পারতেছি, অর্থাৎ আমরা ওই যে ইন্ডেক্সিং এর যে বিষয়টা। ওকে, এরপরে লেন্থ আমরা বের করতে পারি একটা টাপলের, যে এই যে একটা টাপল ছিল আমাদের, এই টাপলটার লেন্থ কত। সো সেটা আমরা দেখার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন ইউজ করব আমরা। অবশ্যই প্রিন্ট ফাংশন ইউজ করে ভি ডট লেন, সরি এখানে আমাদের লেন মেথডটা ইউজ করার পরে এখানে ভিটা দিয়ে দিলাম আমরা, তারপরে এখানে রান করলে দেখাচ্ছে 5, রাইট? সো আমরা এটা আরেকবার প্রিন্ট করি যে ভি এর ভিতরে কি ছিল। সো ভি যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের 5টাই আইটেম ছিল, রাইট? সো এগুলাই ছিল মেইনলি টাপল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং টাপলের মেথডস গুলা, এবং টাপল যে একটা ইমিউটেবল ডেটা স্ট্রাকচার সেটাও আমরা দেখলাম। এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে সেটস। তো সেটও পাইথন প্রোগ্রামিং এর একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা একাধিক ডেটা স্টোর করতে পারি। এবং সেট ইউনিক ভ্যালু রাখে, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু এটা রিমুভ করে দেয়। ঠিক আছে, তো একটা সেট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি দেখেন। প্রথমে একটা ভেরিয়েবল নিতে হয় সেটার জন্য, তারপর ইকুয়াল সাইন দিয়ে কার্লি ব্রেসেসের মধ্যে আমরা এনি ডেটা টাইপের আইটেম রাখতে পারি। ধরেন এখানে একটা ম্যাঙ্গো আমরা রাখলাম, হ্যাঁ, তারপরে একটা ইন্টিজার রাখলাম, দেন একটা ফ্লোট রাখলাম, হুম, এরপরে একটা বুলিয়ান ভ্যালু রাখলাম। তো এরকম আমরা যে কোনো ডেটা টাইপের আইটেমই রাখতে পারি। সো এটা দেখি যে আমাদের সেট হইলো কিনা। সো তার জন্য আমরা প্রিন্ট ফাংশন ইউজ করে, টাইপ ফাংশন ইউজ করে যদি ভেরিয়েবলটা দিয়ে দেই তাহলে টাইপটা দেখতে পারবো। সো এটা কিন্তু একটা সেট হয়ে গেছে। এখন এই সেটটাকে আমরা প্রিন্ট করব কিভাবে? সিম্পলি জাস্ট প্রিন্ট ফাংশনের ভিতরে এস দিয়ে এটা রান করলেই আমরা এই সেটটা দেখতে পাচ্ছি, রাইট? এখন সেট আরেকভাবেও ক্রিয়েট করা যায়। সেটা হচ্ছে সেট ফাংশন আছে একটা, ওকে, এই যে এইভাবে। এখন এটা আমরা ডিরেক্ট প্রিন্ট করে দেই। সো প্রিন্ট এসএস, সো এটাকে প্রিন্ট করলে এই যে আমরা একটা এভাবে কিন্তু সেট তৈরি করে ফেলতে পারতেছি। এখন সেট শুধু ইউনিক ভ্যালু রাখে আমরা সেটা বললাম। তো এখন দেখি যে সেট ইউনিক ভ্যালু রাখতেছে কিভাবে। এই যে এখানে যদি আমরা দেখি একটা সেটের ভিতরে কিন্তু এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে, রাইট? সো এটা কিন্তু ডুপ্লিকেট ভ্যালুটাকে রিমুভ করে আউটপুট হিসেবে আমরা শুধু 1 2 3 দেখছি। সো আমরা বুঝলাম যে সেট শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলাই স্টোর করে। ওকে, এরপরে সেটের কিছু মেথড আমরা দেখি যে এলিমেন্ট অ্যাড করা যায়, হ্যাঁ। সো এই এসএস এ আমরা ধরেন কিছু এলিমেন্ট অ্যাড করি, যে এসএস ডট অ্যাড, দেন 20 আমরা অ্যাড করলাম, হ্যাঁ, দেন এই এসএস কে আমরা আবার প্রিন্ট করলাম এই সেটটাকে। তাহলে দেখেন কি হচ্ছে, যে আমাদের ইন্ডে কিন্তু একটা ভ্যালু অ্যাড হয়ে গেছে, রাইট? এরপরে আমরা রিমুভ করে ফেলতে পারি একটা আইটেমকে। কিভাবে রিমুভ করতে পারি? যে ধরেন এসএস ডট রিমুভ, এই ফাংশনটা আমরা ইউজ করব। সো রিমুভ, দেন 3 কে ধরেন আমরা রিমুভ করে দিচ্ছি, তারপরে আবার সেটটাকে আমরা প্রিন্ট করতেছি। সো দেখেন 3 কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে। ওকে, সো এই মেথডটাও আমরা বুঝলাম। এরপরে ডিসকার্ড করে দিতে পারি আমরা একটা ভ্যালুকে আমরা রিমুভ করে দিতে, রিমুভের মতোই আর কি। তো এসএস ডট রিমুভের জায়গায় আমরা যদি এখন ডিসকার্ড করি জাস্ট, সো ডিসকার্ড করে দেবো আমরা কতকে, 20 কে। ওকে, সো এটা যদি আমরা এই কাজটা করি তাহলে দেখেন কি হয়, যে 20 কিন্তু ডিসকার্ড হয়ে গেছে। এরপরে পপ করতে পারি আমরা, যে আমাদের যেই পপ করলে কি হয় দেখি আমরা। সো এসএস ডট পপ যদি আমরা করি, দেন এখানে প্রিন্ট করি, তাহলে দেখেন যে আমাদের কি হলো এটা। এই প্রিন্টটাকে আমরা সরাই দিই। সো আমাদের 2 আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্টের যে ভ্যালু সেই ভ্যালুটাকে কি করছে, যে শো করতেছে পপ করলে। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখবো আমরা ইউনিয়ন করতে পারি, অর্থাৎ ধরেন আমাদের দুইটা সেট আছে, S1 এখানে কিছু ভ্যালু আছে 1 2 এবং 3, এবং আরেকটা সেট আছে আমার S2। ওকে, S2 এখানে ভ্যালু আছে আমাদের ধরেন 3 4 আর 5। হুম, এখন এই দুইটাকে আমরা ইউনিয়ন করতে পারি। সো ইউনিয়ন করলে কি হয় আমরা একটু দেখি।
সো প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা ডিরেক্ট করে ফেলি s1 ডট ইউনিয়ন একটা ফাংশন মেথড আছে, দেন এই ইউনিয়ন মেথডের ভিতরে আমরা s2 দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা রান করি তাহলে দেখেন যে s1 এবং s2 মিলে যেই একটা নতুন আমাদের সেট তৈরি হয়েছে, যেখানে সব ভ্যালুগুলাই আছে কিন্তু কোনো রিপিটেড ভ্যালু নাই। ঠিক আছে, সব ইউনিক ভ্যালু এখানে স্টোর হয়েছে, যেহেতু সেট ইউনিক ভ্যালু স্টোর করে। ওকে, সো আমরা ইউনিয়নের বিষয়টা বুঝলাম। এরপরে আমাদের যেটা দেখবো ইন্টারসেকশন, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যেই ভ্যালুগুলা শুধুমাত্র মিল থাকবে সেগুলাই শুধুমাত্র আমরা দেখতে পারবো। তো দেখেন এইটাই আমরা যদি দেখার চেষ্টা করি। সো আমাদের দুইটা সেট আছে ধরেন, এখন আমরা এখানে ইউনিয়ন এর জায়গায় আমরা কি করবো যে ইন্টারসেকশন দেখি, ইন্টারসেকশন করি। তাহলে কি হচ্ছে, শুধুমাত্র এই দুইটা সেটের মধ্যে তিন ভ্যালুটা দুইটা সেটেই কিন্তু আছে, তাই না? সো তিন ভ্যালুটা এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে। এরপরে আমরা আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে ডিফারেন্স। ওকে, সো ডিফারেন্স কি করে দেখেন, এইটাই যদি আমরা নিয়ে আসি, সো এখানে আমরা জাস্ট ডিফারেন্স যে মেথডটা সেটা ইউজ করি। সো তাহলে এটা যদি রান করে দেখেন কি হচ্ছে, যে এই ফার্স্ট যেই সেটটা আছে ফার্স্ট সেট থেকে সেকেন্ড সেটটা মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, সো ফার্স্ট সেটে 1 এবং 2 আছে। ওকে, এই দুইটা এখানে দেখাচ্ছে, কিন্তু এই ফার্স্ট সেটে 3 আছে, সেকেন্ড সেটেও 3 আছে। সো এই 3 মাইনাস হয়ে মানে ভ্যানিশ হয়ে গেছে। ওকে, এবং এই 4 5 দেখাবে না, কারণ এই ফার্স্ট সেটের যে আইটেম সেই আইটেম গুলাই মেইনলি এখানে দেখাচ্ছে, এবং ফার্স্ট সেট থেকে সেকেন্ড সেট যেহেতু ডিফারেন্স হইতেছে সেহেতু এই 3টা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। ওকে, সো ফার্স্ট সেটের 1 এবং 2 অবশিষ্ট রয়ে গেছে, সেটা এখানে দেখাচ্ছে। ওকে, সো আমরা সেটের কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটের কিছু মেথড আমরা দেখলাম। এখন আমরা যে টপিকটা দেখবো এটা ডিকশনারিজ। এটাও পাইথনের একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা একাধিক ডেটা স্টোর করতে পারি একসাথে, এবং এখানে ডেটাগুলা কি ভ্যালু পেয়ারে থাকে, এবং ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি এর থ্রুতে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে হয়। তো চলেন আমরা একটা ডিকশনারি প্রথমে কিভাবে ক্রিয়েট করতে হয় দেখি। সাপোজ আমি একজন স্টুডেন্টের ডেটা স্টোর করব, তার জন্য ভেরিয়েবল নাম দিচ্ছি স্টুডেন্ট, এবং তারপরে একটা ইকুয়াল দিয়ে আমাদের কার্লি ব্রেসেস ইউজ করতে হবে, তাহলেই আমাদের একটা এমটি ডিকশনারি ক্রিয়েট হয়ে গেছে। সো এটা ভেরিফাই করার জন্য আমরা কি করতে পারি, প্রিন্ট ফাংশন ইউজ করব, এবং টাইপ ফাংশন ইউজ করে আমরা যদি স্টুডেন্ট ভেরিয়েবলটা দিয়ে দিই দেন রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা ডিকশনারি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডিকশনারির ভিতরে আমরা কিছু ডেটা ধরেন স্টোর করি। এখন কি এবং ভ্যালু আমরা কিভাবে অ্যাকচুয়ালি লিখবো বা রাখবো দেখেন, এখানে ফার্স্ট অফ অল আমাদের লেফট সাইডে আমাদের কি দিতে হবে। ঠিক আছে, সো আমি স্টুডেন্টের নেম স্টোর করব, সেজন্য নেম লিখলাম, এরপর একটা কোলন দিয়ে আমাদের নেমটা লিখবো স্ট্রিং হিসেবে নবিতা। এরপরে আমাদের ডেটাগুলো কমা দিয়ে সেপারেট করতে হয়, তো এখানে কমা দিলাম, এবং এজ স্টোর করব আমি। সো তার জন্য কি দিলাম, তারপর একটা কোলন দিয়ে আমরা 23 দিলাম। ওকে, সো এই যে ভ্যালুগুলা এগুলা যে কোনো কিছু কিন্তু হতে পারে, স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, তারপরে বুলিয়ান হতে পারে। ওকে, তারপরে কমা দিয়ে আমরা সিজিপিএ স্টোর করতেছি ধরেন। সো কি দিলাম, সিজিপিএ, এবং কোলন দিয়ে 3.60 এটা দিলাম। সো এটা কিন্তু আমাদের একটা ডিকশনারি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডিকশনারিটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি দেখেন, সিম্পল, যে প্রিন্ট ফাংশন এর মধ্যে আমরা স্টুডেন্ট ভেরিয়েবলটাকে জাস্ট পাস করে দিলে দেন রান করলে কি হচ্ছে, আমাদের একটা ডিকশনারি কিন্তু প্রিন্ট হয়ে গেল। এখন আমরা এই যে ভ্যালুগুলাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি, কি এর থ্রুতে, রাইট? সো এটা কিভাবে করে দেখেন, আমরা প্রিন্ট ফাংশন প্রথমে ইউজ করব, করার পরে আমাদের ভেরিয়েবল নেমটা লিখতে হবে। হ্যাঁ, সো স্টুডেন্ট ভেরিয়েবল নেমটা লিখলাম স্টুডেন্ট, তারপরে আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি এর নেমটা দিতে হবে। সো নেমটা দিলাম, নেমটা দেওয়ার পরে যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে। সো সিমিলার ভাবে আমরা বাকিগুলোর জন্য এই কাজটা করতে পারি। সো এখানে আমরা কি করতে পারি, যে এজটা আমরা এখানে প্রিন্ট করতে পারি, দেন আমরা সিজিপি এটা প্রিন্ট করতে পারি। ওকে, সো রান করলাম, সো সবগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সো এইভাবে ছাড়াও আমরা আরেক ভাবেও কিন্তু এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে গেট মেথডের সাহায্যে। সো কিভাবে করি এটা দেখি, যে প্রিন্ট ফাংশন ইউজ করব আমরা, দেন ভেরিয়েবল নেমটা দিব, দেন গেট মেথড আছে আমাদের, গেট মেথডের মধ্যে আমরা কিটা দিব। ওকে, সো এই যে
এইভাবে এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু আমরা ভ্যালুটা পাচ্ছি। সিমিলার ভাবে বাকিগুলোর জন্য আমরা এই কাজ করতে পারি যে এখানে এস দিলাম এবং এখানে সিজিপিএ দিলাম, সিজিপিএ। দেন এটাকে যদি রান করি তাহলে আমাদের সব আউটপুটগুলো কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এরপর আমরা কিছু মেথড আরো দেখব। সো আমরা যদি এখন কোন একটা কি ভ্যালুকে ধরেন আপডেট করতে যাচ্ছি তাহলে আমরা কি করতে পারি দেখেন। ফার্স্ট অফ অল আমাদের যে ডিকশনারির ভেরিয়েবলটা সেটা লিখলাম, তারপরে আপডেট মেথড দিব আমরা। আপডেট মেথডের ভিতরে আমরা যেই কি ভ্যালুকে চেঞ্জ করতে যাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিব। সো প্রথমে আমরা কিটা দিলাম, তারপরে কোলন দিয়ে ধরেন এখানে এজ কত আছে 23, সো এটাকে আমি 24 করে দিব, 24 করে দিলাম। ঠিক আছে, এরপরে যদি আমরা কি করি যে এটা ধরেন প্রিন্ট করে আমরা একবারে দেখব। সো প্রিন্ট করে আমরা দেখব। সো স্টুডেন্ট ডট গেট, দেন এখানে হচ্ছে এজটা আমি দিলাম। এখন যদি রান করি তাহলে দেখেন 24 দেখাচ্ছে, অর্থাৎ আপডেট হয়ে গেছে। সো আমরা মাল্টিপল কি ভ্যালু কিন্তু আপডেট করতে পারি, এভাবে ভ্যালু আপডেট করতে পারি আপডেট দিয়ে। এরপরে ধরেন আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, একটা কিছু ডিলিট করে দিব এবং সেই কি এবং ভ্যালু বোথ ডিলিট হয়ে যাবে। কিভাবে করতে পারি, ডেল মেথড আছে একটা, ডেল মেথড, তারপরে ডিকশনারিতে ভেরিয়েবল নেম সেটা দিলাম। দেওয়ার পরে আমরা ধরেন এজ কে আমরা রিমুভ করে দিতে যাচ্ছি, এজ কে রিমুভ করে দিতে যাচ্ছি এই কি এবং ভ্যালুকে। সো কি করতে হবে, আমাদের স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। স্কোয়ার ব্র্যাকেট ইউজ করার পরে আমরা জাস্ট ওই কিটাকে লিখবো, তারপরে রান করলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা এই পুরা ডিকশনারিটাকে প্রিন্ট করি তাহলেই দেখেন আমরা আর কিকে খুঁজে পাবো না। সো এটা যদি রান করি তাহলে দেখেন এখন কিন্তু আর এজ নাই, রাইট? সো আমরা ডিলিট করতে পারছি। এরপরে আমরা আরো কিছু মেথড দেখব যে সব কিস কিভাবে আমরা আউটপুটে পেতে পারি। সো প্রিন্ট ফাংশন ইউজ করব, দেন স্টুডেন্ট ডট কিস, এই মেথডটা যদি আমরা ইউজ করি আমরা সব কিগুলাই এখানে আউটপুট হিসেবে দেখতে পারবো। সিমিলার ভাবে আমরা সব ভ্যালুস যদি দেখতে চাই তাহলে ভ্যালুস মেথড ইউজ করব আমরা। সো এখানে ভ্যালুস যদি আমরা দেই তাহলে সব ভ্যালুস দেখতে পারবো। এরপরে যদি আমরা সব কি এবং ভ্যালু পেয়ার আকারে দেখতে চাই সেটাও কিন্তু আমরা পারবো। কিভাবে, এখানে জাস্ট আইটেমস, আইটেমস মেথডটা আমরা ইউজ করব। তাহলে এই যে দেখেন যে কি এবং ভ্যালু কিন্তু পেয়ার আকারে আমরা দেখতে পাচ্ছি, রাইট? এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি যে পপ ফাংশন ইউজ করতে পারি। তো পপ ফাংশনটা ইউজ করলে কি হয় দেখেন, প্রিন্ট ফাংশন আমরা প্রথমে ইউজ করব, তারপরে স্টুডেন্ট ডট পপ, এরপরে আমাদের কিটা লিখতে হবে, ধরেন নেম লিখছি। সো নেম লিখলে কি হবে যে আমাদের এই যে নেমের যে ভ্যালুটা সেটা কিন্তু এখানে আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। এখন আমাদের পুরো ডিকশনারিটা আবার একটু প্রিন্ট করি। সো স্টুডেন্ট, সো দেখেন কি হয়েছে, পপ করলে আমাদের যেই কিটা আমরা পপ করছিলাম, হ্যাঁ, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে ওই ভ্যালুটা আমাদের এখানে শো করছে। ঠিক আছে, সো এই হলো বিষয়। এরপর আমরা কি করতে পারি যে আমরা এই ডিকশনারিকে ফুললি ক্লিয়ারও করে দিতে পারি, যে আমরা এমটি ডিকশনারি তৈরি করছিলাম সেই রকম আমরা করে ফেলতে পারি। সো কিভাবে করতে পারি, আমরা ধরেন স্টুডেন্ট ভেরিয়েবলটা লিখবেন, তারপরে ক্লিয়ার ফাংশন মেথডটা ইউজ করলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ধরেন আমরা এটাকে আবার প্রিন্ট করব। সো প্রিন্ট করতে চাইলে দেখেন কি আমরা এমটি একটা ডিকশনারি পাচ্ছি। ওকে, সো এই ছিল ডিকশনারিজ। তো দেখতে দেখতে আমরা আমাদের লাস্ট টপিকে চলে এসেছি আজকের লেকচারের, এবং টপিকটা হচ্ছে ফাংশনস। তো ফাংশনকে আমরা একটা মেশিনের সাথে তুলনা করতে পারি, যেমন জুস ব্লেন্ডার করা মেশিন। তো জুস ব্লেন্ডার করা মেশিনে কি হয় যে আমরা কোনো একটা ফ্রুট জুস ব্লেন্ডার মেশিনে ইনপুট দেই এবং জুস ব্লেন্ডার মেশিন সেটাকে প্রসেস করে, প্রসেস করার পরে আমাদের জুস প্রোভাইড করে, রাইট? তো ফাংশনেও সিমিলার কাজটা হয় যে প্যারামিটার হিসেবে আমরা ভ্যালু ইনপুট দেই, ফাংশনের ভিতরে সেটা প্রসেস হয়, প্রসেস হওয়ার পরে ফাংশন সেটাকে রিটার্ন করে। ঠিক আছে, সো একটা ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে রিটার্ন করে এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি, চলেন। সো একটা ফাংশন ক্রিয়েট করব, তার জন্য আমাদেরকে একটা কিওয়ার্ড ইউজ করতে, সেটা হচ্ছে ডেফ। ওকে, এরপর আমরা একটা ফাংশনের নাম দেই। তো আমি একটু আগে যেই উদাহরণটা কথা বললাম ব্লেন্ডারের, সেটা নিয়ে আমরা কাজ করি, চলেন। সো ব্লেন্ডার নামে আমি একটা ফাংশনের নাম দিলাম। সো এটা হচ্ছে আমাদের ফাংশন, রাইট? এখন এই ফাংশনের ভিতরে আমরা ব্লেন্ডারের ভিতরে একটা কিছু ইনপুট দিচ্ছি প্যারামিটার হিসেবে, ধরেন ফ্রুট। ওকে,
এবার আমাদের একটা কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে আমরা কি করব, এরপরে ফাংশনের প্রসেসগুলো আমরা লিখব। সো এখানে ধরেন আহ, আমাদের এই ব্লেন্ডারটা কি করবে, একটা জুস প্রোভাইড করবে। সো জুস ভেরিয়েবলের ভিতরে আমরা কি করলাম, ফ্রুট প্লাস এই জুসটার নামটা আমরা লিখে দিলাম। ওকে, এরপর আমরা যে কাজটা করতে পারি যে রিটার্ন করতে পারি, বাট তার আগে আমরা ফাংশনের ভিতরে এখানে প্রিন্ট করি। হ্যাঁ, সো প্রিন্ট করে দেখাই প্রথমে, তারপরে আমরা রিটার্ন করে দেখাবো। সো জুসকে আমরা প্রিন্ট করে দিলাম। এখন এটাকে যদি আমরা রান করি, দেখেন কোনো আউটপুট কিন্তু আসছে না। কেন আসছে না? কারণ এই ফাংশনকে কি আমরা কল করছি, বা এই ফাংশনে কোনো এই যে এটা প্যারামিটার হিসেবে দিচ্ছি। হ্যাঁ, তো এটাকে আর্গুমেন্ট হিসেবে কি কোনো আমরা ভ্যালু পাস করছি? এখনো পাস করি নাই। সো এই ফাংশনটাকে আমাদের কল করতে হবে। তো কল কিভাবে করে, এই যে জাস্ট আমরা এই ফাংশনের নাম ধরে এখানে লিখে দিলাম। এরপরে আমাদের এখানে কি করব, আমরা ভ্যালু দেব বা আর্গুমেন্ট পাস করব। ঠিক আছে, সো আর্গুমেন্ট কিভাবে পাস করে, লাইক একটা ফ্রুটের নাম দিই আমরা, যে ম্যাঙ্গো। হ্যাঁ, সো এরপরে যদি আমরা রান করি, দেখেন কি আসতেছে, ম্যাঙ্গো জুস। সো এই যে আমরা আর্গুমেন্ট হিসেবে একটা ভ্যালু এখান থেকে পাস করছি, এটা প্যারামিটার হিসেবে এই ফাংশনে গেছে, যাওয়ার পরে এখানে প্রসেস হলো। প্রসেস হওয়ার পরে এই যে ম্যাঙ্গো যে ফ্রুটটা গেছে, ম্যাঙ্গো প্লাস জুস, এটা প্রিন্ট হয়ে গেছে, যেহেতু আমরা জুসের মধ্যে অ্যাসাইন করছিলাম এই ভ্যালুটা, রাইট? ওকে, সো আমরা বুঝলাম যে একটা ফাংশন অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করে। এখন ধরেন এই সেম এক্সাম্পলটা আমরা নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা রিটার্ন করব, এখান থেকে ভ্যালু রিটার্ন করব। হ্যাঁ, সো রিটার্ন কিভাবে করব, যে এইখানে প্রিন্ট করছিলাম আমরা, প্রিন্টের জায়গায় আমরা জাস্ট রিটার্ন জুস করে দিলাম। ওকে, এখন আমাদের এই যে রিটার্ন করছি একটা ভ্যালু, এটাকে তো রিসিভ করতে হবে, তাই না? সো রিসিভ করার জন্য আমরা একটা কাজ করব, যে এই যে এখানে একটা প্রথমে ভেরিয়েবল নেব, লাইক রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। তারপরে রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে আমরা কি করব, যে ফাংশন কল করার পরে যে ভ্যালুটা আসবে সেটা রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করে দিলাম। এখন এখান থেকে আমরা কি করতে পারি, যে প্রিন্ট করতে পারি, রেজাল্টকে আমরা এখানে প্রিন্ট করে ফেললাম। ওকে, সো সেম এক্সাম্পল কিন্তু আসছে। এখন ফাংশন নিয়ে কাজ করার আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে, এই যে দেখেন আমরা একটা ফাংশন এখানে তৈরি করছি, তৈরি করার পরে আমরা কিন্তু এটাকে বারবার রিইউজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা যখন অনেক বড় কোড করব, তখন যখন ফাংশনাল করতেছি আমরা, তখন একই ফাংশনকে আমরা বারবার ইউজ করতে পারতেছি, রিইউজেবল হয়ে যাচ্ছে, আমাদের বারবার একই কোড লেখা লাগছে না। উদাহরণ যদি আমরা দেখতে চাই, তাহলে দেখেন যে এখানে যদি আমরা রেজাল্ট টু, দেন আবার আমরা ওই ফাংশনটাকে কল করি, ফাংশনকে কল করে এখানে ধরেন আমি অরেঞ্জ হিসাবে একটা আর্গুমেন্ট দিলাম, দেন রেজাল্ট টু কে ধরেন আমরা প্রিন্ট করতেছি। এটাকে যদি রান করি, তাহলে দেখেন আমাদের অরেঞ্জ জুস এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে, দুইটা আউটপুট দেখাচ্ছে। সো আমরা এই যে অরেঞ্জের জন্য আমরা কি আবার নতুন করে কোড লিখছি না, এই ফাংশনটাকেই কিন্তু আমরা রিইউজ করলাম। সো এটাই কিন্তু একটা ফাংশনের ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, আচ্ছা, সো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আমরা দুইটা নাম্বার ইনপুট হিসেবে দিব, আর্গুমেন্ট হিসেবে পাস করব, এবং ফাংশনের প্যারামিটার হিসেবে দিব। দেওয়ার পরে সেটাকে যোগফলটা আমরা রিটার্ন করব। সো সেটার জন্য আমরা কি করতে পারি, ডেফ, আমরা একটা ডিফাইন করতেছি ফাংশন, এবং অ্যাড নাম দিলাম, দেন এ কমা বি, আমাদের দুইটা প্যারামিটার যাবে। এরপরে ধরেন সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা ভ্যালু স্টোর করব এ প্লাস বি এর, দেন আমরা রিটার্ন করে দিব সামকে। ওকে, এখন আমাদের কি করতে হবে, ফাংশনকে কল করতে হবে, তাই না? সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন অ্যান্স নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন এখানে আমরা অ্যাড কে কল করে 10 এন্ড 20 আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করলাম। করার পরে এখানে এখন প্রিন্ট করে দিব আমরা, যে অ্যান্স কে আমরা প্রিন্ট করছি। সো এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি 30। ঠিক আছে, সো এই এক্সাম্পল দিয়ে আমরা একটা বিষয় দেখি পজিশনাল আর্গুমেন্টস এর। সো ধরেন এখানে আমাদের প্যারামিটার আছে এ বি সি। এখন এখানে ধরেন আমাদের আর্গুমেন্ট দুইটা পাস করছি, আমরা দুইটা ভ্যালু পাস করছি। সো এখন যদি এটা রান করি, তাহলে কি হয় দেখেন, এখানে আমাদের কি বলতেছে, যে অ্যাড ফাংশন মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট সি, অর্থাৎ আমাদের ধারাবাহিকভাবে যেই ভ্যালুগুলো আমরা দিচ্ছি, এখানে একটা ভ্যালু মিস, বাট এখানে আমাদের প্যারামিটার হিসেবে কিন্তু ফাংশনে সি আছে, রাইট? সো এখানে এখন যদি আমরা 30 দিয়ে দিই, তাহলে কিন্তু আবার এটা কাজ করতেছে, রাইট? সো আমাদের এই প্যারামিটার যতটা থাকবে, আমাদের ভ্যালু ততটাই পাস করতে হবে। ওকে, এখন ধরেন এভাবে আমরা অনেক ভ্যালু তো পাস করতে পারি, এবং আমরা জানি না যে কতগুলা ভ্যালু অ্যাকচুয়ালি আমাদের আসতেছে। হ্যাঁ,
সো আমরা এখানে ধরেন অনেক ভ্যালু পাস করতেছি আর্গুমেন্ট হিসেবে, বাট আমাদের ফাংশনের ভিতরে তাহলে এ বি সি ডি করে আমরা অনেকগুলো প্যারামিটার আমাদের দেওয়া লাগবে। সো এইটাকে পাইথন ইজি একটা কাজ করছে, সেটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস, ঠিক আছে? সো এই কাজটা আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আসলে বুঝবো। সো এই এক্সাম্পলটা নিয়েই আমি দেখাচ্ছি। সো আমরা যখন জানি না যে কতগুলা ইনপুট আমাদের আসতেছে বা কতগুলা আর্গুমেন্টস হিসেবে পাস হইতেছে ভেরিয়েবল ভ্যালু, তখন অ্যাকচুয়ালি আমরা ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস ইউজ করি, এবং ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট ইউজ করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, যে একটা অ্যাস্টেরিক দেওয়ার পরে ARGS, ওকে, ARGS এটা আমাদের ফাংশনের ভিতরে দিতে হয় প্যারামিটার হিসেবে। এখন এখানে ধরেন আমরা অনেকগুলা ভ্যালু আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি, হ্যাঁ? তো এইগুলা, এই যে ARGS এটা রিসিভ করে, তো ARGS টা অ্যাকচুয়ালি কি টাপল, হ্যাঁ? সো এটাকে আমরা প্রিন্টও করে দেখতে পারি, যে প্রিন্ট করলে অ্যাকচুয়ালি আমাদের কি আসে। আমরা টাইপ চেক করি, তাই না? সো এটা আমরা একটু পরে দেখব। এখন এই যে টাপলের ভিতর থেকে আমাদের যদি ভ্যালুকে অ্যাক্সেস করতে হয়, তাহলে কি করতে হবে? আইটারেট করতে হবে। আইটারেট করে ভ্যালুকে আমাদের একটা একটা করে অ্যাক্সেস করে বের করে তারপরে আমরা যোগ করতে পারবো, তাই না? সো তার জন্য আমরা এখন যদি সেই কাজটা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ফর লুপ চালাতে হবে। সো ফর লুপ চালানোর জন্য তার আগে আমাদের একটা ভেরিয়েবল ধরে নিতে হবে, যে টোটাল ইকুয়ালস আমি ধরে নিলাম 0, ঠিক আছে? এখন আমাদের ফর লুপ চালিয়ে আমাদের টাপল থেকে ভ্যালুকে বের করতে হবে। সো আমরা একটা ফর লুপ চালাই, যে ফর I ইন ARGS, ওকে? দেন আমরা কি করব, যে টোটালের সাথে আমাদের যে প্রতিটা ভ্যালু সেগুলাকে আমরা অ্যাড করে দিচ্ছি একটা একটা করে। তারপরে আমরা এই টোটালকে যদি এখন কি করি, রিটার্ন করে দিই, এবং এখানে অ্যান্সারের ভিতরে এই রিটার্ন যেটা হইতেছে টোটাল, সেটাকে যদি আমরা স্টোর করি, স্টোর করার পরে প্রিন্ট করি, তাহলে আমরা অ্যান্সারটা পাবো, রাইট? সো এটা আমরা একটু রান করার চেষ্টা করি, তাহলে দেখেন যে এটা অ্যাকচুয়ালি আমাদের টাপল ছিল, এবং এইগুলোর যোগফল কিন্তু 150 হচ্ছে। এখানে যদি আমি আরো ভ্যালু পাস করি, আমার যতগুলা ইচ্ছা আমি ভ্যালু পাস করতে পারি, এই সবগুলা কি হবে, এই ভেরিয়েবল আর্গুমেন্টস যে টাপল হিসেবে স্টোর হচ্ছে। স্টোর হওয়ার পরে ওইখান থেকে আমরা ফর লুপ দিয়ে একটা একটা করে বের করে এখানে অ্যাড করে ফেলতেছি, এবং আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে কতগুলা ইনপুট আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি সেটা এখন আর ম্যাটার করতেছে না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু আগে একটা জিনিস দেখি নাই, সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। সো কিওয়ার্ড আর্গুমেন্টসটা কি অ্যাকচুয়ালি আমরা এখানে দেখার চেষ্টা করি। সো ধরেন এখানে এবিসি আছে, সো এখানে পর্যায়ক্রমে ভ্যালুগুলো আমাদের দেওয়া লাগতেছিল, বাট কিওয়ার্ড আর্গুমেন্টস এ কি হয়, যে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। ধরেন এখানে বি ইকুয়ালস 10 দিতে পারি, আমরা এ ইকুয়ালস 20 দিতে পারি, সি ইকুয়ালস 30 দিতে পারি। সো এইটা ম্যাটার করবে না, এখানে আমরা ডিফাইন করে দিচ্ছি যে বি ইকুয়ালস 10, এ ইকুয়ালস 20, সি ইকুয়ালস 30। সো প্যারামিটার হিসেবে এই ভ্যালুগুলা এখানে যে আমাদের কাজটা হবে। সো এখানে ধরেন সি কে আমরা অ্যাড করে দিলাম, তাহলে আমাদের আউটপুট কি আসে দেখেন, এটাও কিন্তু কাজ করতেছে, 60 আসতেছে। সো কোনো সমস্যা কিন্তু হইতেছে না। এখন আমাদের ধরেন এখানে যেমন আমরা কাজ করলাম ভেরিয়েবল আর্গুমেন্টসে, আমাদের যত ইচ্ছা আর্গুমেন্ট আমরা পাস করব, এবং এআরজিএস সেটা টাপল হিসেবে নিয়ে এখানে আমরা ফর লুপ দিয়ে এখানে অ্যাড করতে পারতেছি। সো কিওয়ার্ড আর্গুমেন্টস এর ক্ষেত্রে আমরা একই কাজ করতে পারি, যে এখানে আমরা ইচ্ছা মতো আমাদের আর্গুমেন্টস আমরা পাস করব, এখান থেকে রিসিভ হবে কিছু একটা, ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন। সো এটাকে আমরা এখানে কপি করে আনি। সো এটার জন্য কিওয়ার্ড আর্গুমেন্টস এর জন্য আমাদের যে কাজটা করতে হয়, সেটা হচ্ছে আমাদের ডাবল অ্যাস্টেরিক দিতে হয়, দেওয়ার পরে KW ARGS, ওকে? সো এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস, ঠিক আছে? এখন এখানে আমরা তিনটা ভ্যালুর জায়গায় আমরা আরো ভ্যালু এখানে পাস করে দিতে পারি, যে ভি ইকুয়ালস 90, হ্যাঁ, এরকম আমরা পাস করতে পারি। করার পরে এখন এই যে এইখানে যদি আমরা কার্সরটাকে দেখেন, এটা একটা ডিকশনারি, ওকে? সো ডিকশনারির ভিতর থেকে আমাদের ভ্যালু অ্যাক্সেস করতে হবে। তো এইটা আমরা কিভাবে করি, যে আমাদের ডিকশনারির ভেতর থেকে আমরা যখন ভ্যালু অ্যাক্সেস করতে হয়, তখন কি এর থ্রুতে আমরা ভ্যালুকে অ্যাক্সেস করি, রাইট? সো এখানে যে ভ্যালুগুলো আমরা আর্গুমেন্টস হিসেবে পাস করছি, সেটা এখানে ডিকশনারি আকারে স্টোর হচ্ছে। সো এই ডিকশনারি থেকে বের করে আমাদের যদি সাম করতে হয়, তাহলে কি করতে হবে, প্রথমে আমরা টোটাল ইকুয়ালস একটা ভ্যালু ধরে নিলাম 0, ওকে? ধরে নেওয়ার পরে আমরা এখন এই ডিকশনারিতে কি করব, লুপ ইটারেট করব বা লুপ চালাবো। সো তার জন্য ফর আই ইন কি করব, যে KW ARGS, ঠিক আছে? এরপরে আমরা যে কাজটা করব, টোটাল প্লাস
আমাদের যে KWARGS ডিকশনারির প্রত্যেকটা কি এর থ্রুতে আমরা ভ্যালুগুলাকে আনবো। তো এখানে যদি আমরা আই দিই তাহলে এই কি এর থ্রুতে যে ভ্যালুগুলো আসবে একটা একটা করে সেগুলা এই টোটালের সাথে অ্যাড হয়ে যাবে এবং টোটালকে আমরা এখানে ধরেন রিটার্ন করে দিলাম। ওকে, এবং এই টোটাল থেকে যেটা রিটার্ন হবে সেটা অ্যান্সারের ভিতরে স্টোর হচ্ছে, দেন আমরা এটাকে প্রিন্ট করে দিচ্ছি। সো দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের অ্যান্সারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? এখন এখানে আপনি যত কিওয়ার্ড আর্গুমেন্টস আপনি দিতে পারেন, দেন পি ইকুয়ালস আমি দিলাম 100। সো এটার আউটপুট কত আসতেছে 250। সো এগুলোই ছিল মেইনলি ফাংশনের টপিক। সো আমাদের লেকচার কিন্তু আজকের মতো শেষ। সো এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, যেমন গ্রেড ক্যালকুলেটর, গেজ নাম্বার, স্টুডেন্ট মার্কস, ঠিক আছে? সো গ্রেড ক্যালকুলেটর আপনারা কিভাবে করতে পারেন, যে কন্ডিশনাল দিয়ে আপনারা করতে পারেন, যেমন ইফ এলস ল্যাডার দিয়ে করতে পারেন। এরপরে গেস নাম্বার কিভাবে করতে পারেন, লুপস আর র্যান্ডম নাম্বার জেনারেটর দিয়ে আপনারা একটা এই প্রজেক্টটা করে ফেলতে পারেন। এরপরে স্টুডেন্ট মার্কস কিভাবে আপনারা স্টোর করতে পারেন, লিস্ট এবং ডিকশনারি দিয়ে করতে পারেন। তো এগুলা আপনাদের হোম টাস্ক থাকলো, আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করবেন যে এই প্রজেক্টগুলো কমপ্লিট করার, হ্যাঁ? এবং আমাদের অ্যানাউন্সমেন্ট আছে একটা, সেটা হচ্ছে আমাদের নেক্সট একটা ভিডিও আসবে আবার লম্বা একটা লেন্থের, এবং সেখানে ফুল পাইথন ওপিটা আমরা কভার করে দিব, ঠিক আছে? সো প্রতিটা ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।